তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় নির্বাচন আজ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনাকালের এইচএসসির ফল প্রকাশ আজ। অপেক্ষায় পৌনে ১৪ লাখ শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হতে নির্দেশনা। দেশীয় ৫০০ প্রকৌশলী ও পরামর্শকের জন্য ভ্যাকসিন চায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। কাজে গতি আসার প্রত্যাশা। সিদ্ধান্ত হয়নি চীনা প্রকৌশলীদের বিষয়ে। এবং গ্রামীণফোন ও রবির কাছে পাওনা টাকা আদায়ে সমঝোতার পথে হাঁটছে বিটিআরসি। আলোচনায় বসতে চিঠি, পাল্টা চিঠি রবির। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ভোট গ্রহণ নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে প্রথম দফা ২৮ ডিসেম্বর ও দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার ভোটের তফসিল হলেও আজ ভোট হচ্ছে ৬২ পৌরসভায়। এক প্রার্থীর মৃত্যুর পর ত্রিশাল পৌর ভোট চতুর্থ ধাপে নেওয়া হবে। আর কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র। এদিকে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা ও ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে ফেনী জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হয় বিভিন্ন কেন্দ্রে। সদর পৌরসভার ভোট গ্রহণ হবে ২৪১টি কক্ষে। নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ যাতে না হয় সেই বিষয়ে আমরা অগ্রিম তথ্য পেতে পারি এবং সেই অনুসারে ব্যবস্থা নিতে পারি। ২৫টি কেন্দ্রে হবে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। আমি ভোটারদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আগামীকাল আপনারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনারা নিশ্চিন্তে আপনাদের বাড়ি ফিরে যাবেন। তৃতীয় ধাপে কুড়িগ্রামে উলিপুর পৌরসভা নির্বাচনের জন্য ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ পাঠানো হয় 18টি কেন্দ্রে, কিন্তু ব্যালট পেপারই পাঠানো হয়নি। ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছে দেবার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। ব্যালট পেপার আগামীকাল সকাল 7টায় সকল ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রয়োজনীয় নিরাপত্তা সহ প্রেরণ করা হবে। এছাড়া তৃতীয় ধাপে হিলি, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, যশোর সহ 64 জেলার পৌরসভা নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি। করোনাকালে এইচএসসি ও সমমানের ফল দেয়া হবে আজ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দেশে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী মাসের ৪ তারিখের মধ্যে স্কুল কলেজ খোলার প্রস্তুতির নির্দেশের মধ্যেই এলো নতুন এ ঘোষণা। ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে। কথা ছিল দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩,৬৫,৭৮৯ শিক্ষার্থী পরীক্ষায় বসবেন। কিন্তু মহামারীর থাবায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করার কথা রয়েছে। জেএসসি, জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫% বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। তবে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের মূল্যায়নের এ পদ্ধতি সঠিক না হলেও তা নিয়েই সামনে এগোতে হবে। পরীক্ষা ছাড়া পরীক্ষার ফল সেটি কিন্তু সারা জীবনের জন্য তাদের জন্য একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। রেজাল্টটা নিয়ে তাদেরকে সামনে চলতে হবে এবং সামনে যদি তারা কোনো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলেই হয়তো তাদের ভাগ্য থেকে এই বিড়ম্বনাটুকু ঘুচবে। এদিকে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর কয়েক দফা ছুটি বাড়ানো হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাস দেয় সরকার। সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু হয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০ জানুয়ারি থেকে বাড়িয়ে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। শিশুদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে সরকারে যে সিদ্ধান্তটা নিয়েছে স্বাস্থ্যবিধি মেনে, আমি মনে করি এটা এখন প্রয়োজন। তারা শারীরিক দূরত্ব মেনটেন করে চলতে পারে বা বসতে পারে, এই অবস্থা করা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিক্ষকদের টিকাদানের আওতায় এনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দেন। তাদের সকলকে এই টিকার আওতায় যত দ্রুত সম্ভব আনা দরকার।
তাতে করে তাদের মাধ্যমে শিক্ষার্থীরা আক্রান্ত হবে না বা শিক্ষার্থীর দিক থেকে তারা আক্রান্ত হবেন না। ছুটি চলাকালে শিক্ষার সকল স্তরে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফলাফলকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ফলাফল অনলাইন এবং মোবাইলে দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফলাফল পাঠানো হবে না। তাই কলেজে ভিড় না করার নির্দেশনা দেয়া হয় শিক্ষার্থীদের। www.educationresults.gov.bd এই ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে হবে। এছাড়াও কোড লিখে 16222 অর্থাৎ 16222 SMS করে এর মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। ফ্রিজার ভ্যানে দেশের জেলায় জেলায় যাচ্ছে ভারত থেকে আনা করোনা ভাইরাসের টিকার প্রথম চালান। কড়া নিরাপত্তায় 34 জেলায় পাঠানো হচ্ছে 26,04,000 ডোজ টিকা। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউস থেকে পাঠানো শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা করোনা টিকা। কড়া নিরাপত্তায় শুক্রবার সকাল পর্যন্ত 34টি জেলার উদ্দেশ্যে রওনা হয় 26,04,000 ডোজ ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যান। রাতেই ময়মনসিংহে পৌঁছে যায় করোনার ভ্যাকসিন। প্রথম চালানে 27টি কার্টনে 3,24,000 ভ্যাকসিন পৌঁছানো হয় এখানে। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রিপিআই কেন্দ্রে এই ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন। টিকা প্রদানের আগ পর্যন্ত কড়া নিরাপত্তায় এখানেই সংরক্ষণ করা হবে টিকাগুলো। বেলা 12টায় বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে ভ্যাকসিনের প্রথম চালান। প্রথম দফায় বরিশাল জেলার জন্য পাঠানো হয় 14 কার্টন টিকা। একই সঙ্গে বরিশাল বিভাগের 6 জেলার জন্য 33 কার্টনে 3,96,000 ডোজ টিকা পাঠানো হলেও এ দফায় টিকা পায়নি পিরোজপুর জেলা। বরিশাল জেলা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে আমাদের 10 কার্টন করোনা ভ্যাকসিন চলে এসছে এবং আরও 4 কার্টন বাফার স্টক হিসেবে আমাদের এখানে আসছে। মোট 14 কার্টন এসেছে। টিকাদান কর্মসূচির সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে, আমাদের প্রশিক্ষণও চলছে। তো আমরা আশা করছি সরকারের যে নির্ধারিত যে সময় আছে এই সময়ে আমাদের টিকাদান কর্মসূচি বরিশাল বিভাগে আমরা শুরু করতে পারব। এছাড়াও রাজশাহীতে 1,80,000, নাটোরে 48,000, হবিগঞ্জে 72,000, ফরিদপুরে 60,000 ও ঝিনাইদহে 60,000 ডোজ ভ্যাকসিন পৌঁছানোর কথা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই টিকাদান কর্মসূচি শুরুর কথাও জানিয়েছেন তারা। কেফায়েত শাকিল, সময় সংবাদ। দেশীয় 500 প্রকৌশলী ও পরামর্শকের জন্য ভ্যাকসিন চেয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এর ফলে কাজে গতি আসবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। তবে সেতুর কাজে নিয়োজিত চীনের প্রকৌশলীরা এ টিকা নেবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি। এহসান জুয়েলের রিপোর্ট আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ধীর হয়ে আসে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ। চীনের নাগরিকদের বড় একটি অংশ এই প্রকল্পে থাকায় তাদের সাথে কাজ করার আতঙ্কে প্রকল্প এলাকা ছেড়ে যায় দেশীয় শ্রমিকদের অনেকে। তবে এরপর ধীরে ধীরে পাল্টেছে দৃশ্যপট। করোনা থেকে বাঁচতে দেশীয় শ্রমিকদের জন্য প্রকল্প এলাকায় 24 ঘন্টা আবাসনের ব্যবস্থা করা হয়। চীন থেকে আসা প্রকৌশলীদের 14 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেই সুযোগ দেওয়া হয়েছে কাজে যোগ দেওয়ার। সার্ভিস এরিয়ার ভিতরে চালু করা হয় স্বাস্থ্য কেন্দ্র। তবে দেশে টিকা আসার খবরে এই প্রকল্পের শ্রমিকরা চায় টিকা নিয়ে নিশ্চিন্তে কাজে যোগ দিতে। আমাদেরও দরকার যে করোনার টিকা নিয়ে সুস্থভাবে কাজ করার। চাইনিজদের সাথে কাজ করি এবং আমরা বিভিন্ন লোকের সাথে কাজ করি এবং নতুন লোক আসে কিছু। এখন আমরা তো আর জানি না আসলে কার মধ্যে কি আছে। আমরা আশা করব ওদের কাছ থেকে যে আমাদের জন্য টিকার ব্যবস্থা করে। প্রকল্পে কাজ করছেন 8 শতাধিক দেশীয় প্রকৌশলী, পরামর্শক ও কর্মকর্তা কর্মচারী। এ অবস্থায় প্রাথমিকভাবে 500 ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। চাইনিজদের সাথে আমরা কথা বলছি, তো ওরা যদি চায় আমরা গভর্নমেন্টকে জানাবো। আমাদেরগুলো আমরা চাহিদা দিয়ে দিচ্ছি অলরেডি, যে আমরা আমাদের কনসালটেন্ট এবং ডিপার্টমেন্ট যারা আমরা কাজ করি প্রায় 500 লোক আমাদের আছে। আমরা 500 জনের জন্য একটা চাহিদা আপাতত দিয়েছি। চীন থেকে নতুন করে কাজে যোগ দিতে আসা প্রকৌশলীরা অধিকাংশই নিজ দেশ থেকে টিকা নিয়ে ফিরছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন প্রায় 3,500 দেশীয় শ্রমিক। তবে নিজেদের জন্য কিংবা শ্রমিকদের জন্য টিকা চেয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি চায়না মেজর ব্রিজ কোম্পানি। মেগা প্রকল্পগুলোর কাজের অগ্রগতিতে গলার কাটা হয়ে আছে করোনা। ভয়ের কারণে এখানকার চীনের প্রকৌশলীদের সঙ্গে কাজ করতে দেশীয় কর্মীদের মধ্যে রয়েছে
এক ধরনের অনীহা। এ অবস্থায় কর্মীদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা গেলে কাজে আবারও স্বাভাবিক গতি ফিরবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। গ্রামীণফোন ও রবির কাছে পাওনা আরও প্রায় 10.5 কোটি টাকা আদায়ে সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সমঝোতা হলে আদালতে চলমান মামলা প্রত্যাহারে আবেদন জানানো হবে। তবে তার আগে আলোচনা ও আইনি প্রক্রিয়া চলবে একই সঙ্গে। আলোচনায় বসতে প্রতিনিধি চেয়ে ইতিমধ্যে 2 অপারেটরকে চিঠি দিয়েছে বিটিআরসি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গ্রামীণফোন। তবে কোনো প্রতিক্রিয়ায় সমাধান হবে তা স্পষ্ট জানতে চেয়ে পাল্টা চিঠি দিয়েছে আরেক অপারেটর রবি। শুভ খানের রিপোর্ট। নিরীক্ষা অনুযায়ী গ্রামীণফোন ও রবির কাছে 13,447 কোটি টাকা দাবি করে আসছে বিটিআরসি। তবে এই নিরীক্ষা নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছে 2 অপারেটর। আপত্তি থাকলেও এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশে 2 কিস্তিতে 2,000 কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন। 5 কিস্তিতে 138 কোটি টাকা দিয়েছে রবি। যদিও নিরীক্ষা বিরোধ নিষ্পত্তিতে চলছে আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়ায় বিপুল এই অর্থ আদায় জটিল ও সময় সাপেক্ষ। তাই আলোচনায় বসে সমাধান খুঁজতে প্রতিনিধি চেয়ে সম্প্রতি গ্রামীণফোন ও রবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে এনবিআরকেও। এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গ্রামীণফোন। তবে রবি বলছে তাদের 867 কোটি টাকার মধ্যে ভ্যাট বাবদ এনবিআর এর পাওনা প্রায় 350 কোটি টাকা। এই অর্থ পরিশোধ করতে চায় তারা, তবে দিতে হবে ভ্যাট চালান। এই প্রস্তাবে এনবিআর রাজি নয় বলে দাবি করেছে রবি। চিঠিটা পেয়েছি, সেখানে শুধুমাত্র আমাদেরকে কমিটির একজন মেম্বার দেওয়ার কথা বলা হয়েছে। আদালতের প্রক্রিয়ার বাইরে এসে যদি এটা নেগোসিয়েশন করি বা আমরা ডিসকাশন করি, কিন্তু সেটা কিভাবে ক্লোজ হবে সেই প্রক্রিয়াটা জানতে চেয়ে আমরা চিঠিটা দিয়েছি। তবে নিরীক্ষায় কোনো ভুল থাকলে তা সংশোধন করে হলেও সমঝোতায় আগ্রহী বিটিআরসি। যদি আমাদের কোথাও কোনো ভুলভ্রান্তি হয় তা যদি দেখিয়ে দিতে পারে, যদি সেটা আইনানুগ হয়, অবশ্যই সেটা আমরা বিবেচনায় নেব। ব্যাটা বলে মিলে যায়, আমরা আদালতকে উভয় পক্ষ মিলে যে বলবো যে আমরা ইয়েস উই কাম টু এ কনসেন্সাস, উই কাম টু এ কনক্লুশন। আদালত নিরীক্ষে তোমরা মিটে যাও, মামলাপত্র নিষ্পত্তি হয়ে গেল, তোমার দাবি দিয়ে দাও। পাওনা আদায় নিয়ে মতৈক্যে পৌঁছাতে না পারায় 2019 সালের আগস্টে আদালতে আলাদা মামলা করে রবি ও গ্রামীণফোন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অনেকটাই অবিশ্বাস্য, সড়কের মাঝখানে অসংখ্য বিদ্যুতের খুঁটি রেখেই নতুন সড়ক নির্মাণ করছে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ। দেয়া হয়নি মানুষের জমি অধিগ্রহণের টাকাও। সড়ক কর্মকর্তাদের নির্দেশে খুঁটি রেখেই কাজ করছেন বলে জানান ঠিকাদারের প্রতিনিধি। পিডিবি বলছে সড়ক বিভাগ সাড়া না দেয়ায় খুঁটি সরানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কথা বলতে নারাজ নেত্রকোনা সড়ক বিভাগের কর্মকর্তারা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। মানুষের চলাচলের সুবিধার জন্য এই সড়কটি নির্মাণ করা হলেও প্রতিবন্ধকতা হয়ে সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে এরকম অসংখ্য বিদ্যুতের খুঁটি। সড়ক ও জনপথ বিভাগ, নির্মাণকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন কাজে ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সড়কের বেশিরভাগ কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা। গাড়ি কামড়া ভাঙ গেলাইতো, তাহলে মনে করেন এই তারে অনেক আমরা বাড়ি ঘরের ক্ষতি হয়ে যেত। তা বারবার বলতাছি বলে আপনারা কুড়ি তুলেন, তারা ওইটা আমরা ফেল করে না। রুটের মাধ্যমে তার এই টাক যায় বাজে। এদিকে জমি অধিগ্রহণ করে সড়ক নির্মাণ হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমার 3% জায়গা বাড়ি, এটা সবটাই নিছে পুরালা, টাকাও দিল না। আর তারা এই শুরু দিয়ে তারা রাস্তা করে তারা গেছে। এই টাকা দিবার জন্য আমরা সকলেই তার কাছে আবেদন জানাই। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্দেশেই বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণ কাজ করছেন বলে দাবি ঠিকাদারের প্রতিনিধির। আর নেত্রকোনা সড়ক বিভাগ সাড়া না দেয়ায় খুঁটি সরানো সম্ভব হচ্ছে না বলে জানায় পিডিবি। দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, এটা পল্লী বিদ্যুৎ অফিসে বলা আছে, কিন্তু এটা তারা নিচ্ছে না উঠিয়া। প্রাক্কলনের যে টাকা পরিশোধ করার জন্য আমাদের একটা চিঠি প্রদান করি, এখন পর্যন্ত টাকা জমা দেয় নাই। আমাদের জমা দিলে আমরা সাথে সাথে কাজ শুরু করব। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা, যদি জরুরি হতো তাহলে হয়তো আমরা অন্যভাবে হয়তো টেম্পোরারি যে কটা প্রয়োজন, খুব দ্রুত গতিতে প্রয়োজন, সেটাও করে দেওয়া যেত। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নেত্রকোনা সড়ক বিভাগের কর্মকর্তারা। নেত্রকোনা সদর থেকে ময়মনসিংহের গৌরীপুরের একাংশ হয়ে ঈশ্বরগঞ্জ পর্যন্ত প্রায় 261 কোটি টাকা ব্যয়ে 28.5 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের শুরুর দিকে। সড়কের মাঝে পিডিবি ও পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের 150-রও বেশি খুঁটি রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি দিলেও বাজারে পড়েনি প্রভাব। সরবরাহ কম থাকায় ফায়দা লুটছেন অসাধু ব্যবসায়ীরা। শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি দিলেও বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি চালের দামে। উল্টো দেশি ও আমদানি করা চাল বিক্রি হচ্ছে সমান দরে। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত চাল আমদানি করছে না আমদানিকারকরা। এতে বাজারে সরবরাহ কম থাকায় ইচ্ছে মতোই দাম নিয়ে কারসাজি করছে অসাধু ব্যবসায়ীরা। আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ঘাটতি মেটানোর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে দাম সহনীয় রাখতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে আমদানিকারকদের অনুমতি দেওয়ার 1 মাস পেরিয়ে গেলেও রাজধানী পাইকারি বাজারে এখনো তেমন চোখে পড়ছে না আমদানি করা চাল। কিছু আড়তে দেখা মিললেও তা চাহিদার তুলনায় অনেক কম হয় বিক্রি হচ্ছে দেশীয় চালের দামই। রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে দেশি চালের মধ্যে 28, 47 থেকে 49 ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকা দরে। অন্যদিকে 28 সমতুল্য প্রতি কেজি আমদানি করা চাল 45 থেকে 46 ও মিনিকেট চালের দাম পড়ছে 55.5 টাকা। চাল আমদানি নিয়ে কারসাজির অভিযোগও তোলেন অনেকে। দেশি চালের ব্যস্ত আছে, ধরেন 43 টাকা টানা, গুটি 42 টাকা এরকম। ইন্ডিয়ান মিনিকেট বিক্রি করতেছি আমরা 56 টাকা, 57 টাকা। দেশি মিনিকেট আমরা 57 টাকা, 58 টাকা বিক্রি করতেছি। এদিকে বিশ্ববাজারেও প্রতি টনের দাম বেড়েছে প্রায় $15। এতে ব্যয় বেড়ে যাওয়ায় অনেকে আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন বলে মনে করেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে চাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান তারা। ইন্ডিয়ান চালের সরবরাহ বলতে গেলে নাই, ওই আজকে এক গাড়ি আইছে, 4-5 দিন 1 সপ্তাহ পরে আরেক গাড়ি আসে। ইন্ডিয়ান চালটা অ্যাভেলেবেল হচ্ছে না। হ্যাঁ, অ্যাভেলেবেল হলে আরো কমে যাবে। বর্তমানে ইন্ডিয়ান চালের উপরে শুল্ক আছে 25%। এটা যদি পুরোটা উল্টো করে দেয় সেক্ষেত্রে হয়তো একটু প্রভাব পড়তে পারে। চলতি মাসের শুরুতে বেসরকারি পর্যায়ে 10 লাখ টন চাল আমদানির অনুমোদন দেয় খাদ্য মন্ত্রণালয়। 1 মাসের মধ্যে এই চাল আমদানির কথা থাকলেও জানুয়ারিতে এলসি খোলা হয়েছে মাত্র 36,000 টন চালের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় এবার ব্যাপক সরিষার চাষ হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে সরিষার ফুল থেকে মধু আহরণ। রপ্তানির সাথে সাথে এবছর সংরক্ষণের জন্য চলছে মধু প্রক্রিয়াজাতকরণ। সেজন্য বিদেশি চাহিদাকে সামনে রেখে মধু রপ্তানিতে সরকারি উদ্যোগ ও স্বল্প সুদে ঋণের দাবি উৎপাদনকারীদের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যতদূর চোখ যায় পুরো মাঠ যেন ঢেকে আছে হলুদের গালিচায়। সরিষার রূপ আর গন্ধে মাতোয়ারা চারপাশ, আর তারই বুক জুড়ে মৌমাছির অবিরাম খেলা। এর মধ্যেই সরিষা ফুলের মধু সংগ্রহে ক্ষেতের চারপাশে পোষা মৌমাছির হাজার হাজার বাক্স নিয়ে হাজির মোয়ালরা। সাতক্ষীরা জেলার সদর কলারোয়া ও দেবহাটা সহ 7টি উপজেলায় সরিষার চাষ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের কোনো রোগবালাই দেখা যায়নি। এতে দ্বিগুণ ফলনের আশা সরিষা ও মৌ চাষিদের। প্রতি বিঘায় 6 মনের মতো সরিষা উৎপাদন হয়। 3,000 টাকা খরচ হয়, তাছাড়া 6 মন শস্য হয়, 9,000 টাকা বিক্রি করা হয়। সুন্দরবন সংলগ্ন জেলা সাতক্ষীরায় দেশের অর্ধেক মধু উৎপাদন হয়। এবার সাতক্ষীরায় মধু প্রসেসিং করতে বসানো হয়েছে মৌ প্লান্ট। প্রসেসিং করা মধুর বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সরকারকে রপ্তানির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মধু ব্যবসায়ীরা। এখান থেকে আমরা প্রতি সপ্তাহে 7 থেকে 8 মণ মধু পেয়ে থাকি, প্রতি বক্সে 1 মণ হিসেবে পাই। সরকার যদি আমাদের কোন ঋণে সহযোগিতা করে তো আমরা মধু, সরিষা উৎপাদন বেশি হবে। গভর্নমেন্ট এবং উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে বলবো যে আপনারা রপ্তানির যে নিয়ম, এটা আইন প্রক্রিয়াটা আমাদের জন্য একটু শিথিল করে, নাইলে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা কখনো বাইরের বাজার ধরতে পারবে না। সরিষার ক্ষেতের পাশে মৌমাছির বাক্স রেখে মধু সংগ্রহ করলে পরাগায়নের ফলে সরিষার উৎপাদন 15 থেকে 25 ভাগ বৃদ্ধি পায় বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবছর 2500 থেকে 3000 মৌবাক্স সেট হয়েছে, যেটার থেকে আমাদের মধু উৎপাদন হবে প্রায় 2500 থেকে 3000 মেট্রিক টন। সরিষা ফুলে মৌবাক্স সেট করার ফলে সরিষার ফলন 15 থেকে 25% বেড়ে যায়। জেলায় এবার 11,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা থেকে 15,500 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আর এই সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহ হবে 2,500 থেকে 3,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। খরায় পড়ে বন্যায় ভেসে যায় নদ নদীর বুকে যাদের বসত, থেমে থাকেন না তারা। দুর্গম বালুচরে রক্ত পানি করা শ্রমে লাখো মানুষের আহার জোটায়। তারপরও বঞ্চনা ছাড়া কিছুই জোটে না তাদের কপালে। মুখ ফিরিয়ে নেয় সরকারি কর্মকর্তা, এমনকি জনপ্রতিনিধিরাও।
আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে চরবাসীর দুঃখ খাতা তুলে ধরেছেন হেদায়েতুল ইসলাম বাবু। বানের ঝাপটায় সবই তছনছ হয়েছে। ডানা ভাঙ্গা পাখির মতো সাত সকালে ফসলের ক্ষেতে ঘুরে দাঁড়াবার সংগ্রাম চরবাসীর। সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রমে বালুচরে সবুজের পাহাড় গড়েছে কৃষক। দেশের আকাশে সুখের পায়রা ওড়াতে যাদের নিঃস্বার্থ কষ্ট ঘাম হয়ে ঝরে বরাবরই উপেক্ষিত তারা। সরকারের কৃষি বিভাগের কর্তারা ফিরেও তাকায় না চরের দিকে। গতরখাটা মানুষগুলোর স্বাস্থ্যসেবাও যেন দুরাশা। বিশেষজ্ঞ চিকিৎসকের মুখ দেখার আগে আজরাইলের মুখ দেখতে হয় অনেক সময়। 70-80 বিঘা জমি আবাদ করি নিজের, কিন্তু বীজ পাইনি আমরা। কৃষির অফিসার আসে না কারণে আমাদের বুদ্ধি ইয়াতে মনে করেন আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। আর কি করবো, আমি তো করাই লাগবে, আমি তো প্যাডের দায়ে করি। যোগাযোগ ব্যবস্থা পরিবর্তনে সরকারি বরাদ্দ হয়, নির্মাণ হয় ব্রিজ কালভার্টও, কিন্তু তার সুফল জোটে না কপালপোড়া চরবাসীর ভাগ্যে। বিপদে আপদে স্থানীয় জনপ্রতিনিধি তো দূরের কথা, চৌকিদারকেও কাছে পায় না তারা। কথা রাখে না মেম্বার চেয়ারম্যানরাও। ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সবাই থাকে ব্রহ্মপুত্র নদের ওপারে। তালাটা দেখলেও হয়, বোধহয় 6 মাসেও একদিন হয় না খোলা। বছরে বা মাসে একদিন মিটিং করে, ওই দিন হয়তো আসে তারপরে চলে যায়। এখানে যে ঘোড়া বালে কুত্তা বালে এই পরিষদে এলে বালে। ব্রহ্মপুত্র বেষ্টিত জনপদ ফুলছড়ি উপজেলার শীর্ষ এই কর্তা বললেন, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমলে নেব এবং আমরা এই কৃষি অফিসারের সঙ্গে কথা বলে আমরা যাতে তাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করে সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো অবশ্যই। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় 165টিরও বেশি চর দ্বীপচর আছে। কম বেশি সবগুলোরই একই অবস্থা। বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা তিস্তা ব্রহ্মপুত্র পাড়ের এই মানুষগুলোর জীবনে একটু সুখের ছন্দ ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি আর সরকারি দপ্তরগুলোকে আরও বেশি তৎপর হওয়া প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শীত বাড়ায় রাজধানীর শিশু হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া ও ডায়রিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগ থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 15 মাসের কন্যা শিশু নোহাকে নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে আসেন মা মার্জিয়া। গত 3 দিন ধরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভুগছে শিশুটি। আমার মেয়ের ঠান্ডার সমস্যা, আজকে অনেক দিন যাবত বুকে এক্সরে করাইছি, ওইখানে ঠান্ডার নিউমোনিয়া ধরা পড়ছে। হ্যাঁ, এই জন্য ওইখানে খরচ বেশি, এই জন্য এখানে আসছি। শুক্রবার রাজধানীর শিশু হাসপাতালের জরুরি বিভাগে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে দেখা যায় অনেক শিশুকে। রোগীর চাপ বাড়ায় অভিভাবকদের দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। ঠান্ডা ছিল প্রথম, তারপরে ঠান্ডার ওষুধ খাইছি, খাওয়ার পরে থেকে পাতলা পায়খানা, আজকে 4-5 দিন ধরে। বমি আর জ্বর ছিল, পরে ওষুধ খাওয়ার পরে থেকে আজকে আবার কাল রাত্রে থেকে আবার পাতলা পায়খানা প্রচন্ড। যে সিরিয়ালটা হইতেছে, আসলে মানুষ অনেকেই আইসা দাঁড়ায় থাকেন ডাক্তারের জন্য। আসলে আমরা জরুরি বিভাগে আসছি, আমার ছেলেটা আজকে 3 দিন যাবত অসুস্থ। তবে আতঙ্কিত না হয়ে শিশুদের বিশেষ যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। শীতের সময়টা ভাইরাসের প্রবণতাগুলো বেড়ে যায়, বাচ্চাদের যদি ইমিউনিটি পাওয়ারটা কম থাকে তার জন্য ওদেরকে বেশি অ্যাটাক করে, নিউমোনিয়াটা বেশি বেড়ে যাচ্ছে, তার সাথে ভাইরাল ডায়রিয়া থাকে। ঠান্ডা ধুলাবালি এগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারে বাসার যে অভিভাবকরা আছে, তাহলে কিন্তু অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যায়, হসপিটালে অ্যাডমিট করার প্রয়োজনই হচ্ছে না। শীত বাড়ায় হাসপাতালে গত কয়েকদিনের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাভারে কয়েকশো শীতার্ত মানুষের মাঝে আওয়ামী লীগ নেতা ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ভাকুরতা ইউনিয়নের ভাকুরতা উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীতার্ত মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম রাজীব সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। শীতের কাপড় পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র মানুষ। সপ্তাহ জুড়ে এলাকায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির উত্তরাঞ্চলের জনজীবন। শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর সান্তাহার এলাকায় আছেন সহকর্মী এম আর রকি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। জানুয়ারির পর থেকে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে উত্তরের এই জনপদে এবং এবছর যেটা আমরা লক্ষ্য করছিলাম টানা মৃদু শৈত্যপ্রবাহ থেকে শেষ মুহূর্তে এসে কিন্তু ভারী শৈত্যপ্রবাহ এখানে বইছে। গত দুই দিন ধরেই কিন্তু এখানে তাপমাত্রা অত্যন্ত কম এখানে স্থানীয় আবহাওয়া অফিস রেকর্ড করেছে। গত 2 দিন আগে 5.4 তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে গতকাল থেকে আস্তে আস্তে কিন্তু এই তাপমাত্রা একটু বাড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধি হলেও কিন্তু শীতের যে দাপট, শীতের কনকনে যে হিমেল বাতাস এটা কিন্তু অব্যাহত রয়েছে। এ কারণে যারা ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ যারা ভোর সকালে বের হন এরা কিন্তু প্রচন্ড কষ্টে আছেন এবং স্বাভাবিকভাবে একটা জীবনের উপর ছেদ ফেলেছে এবং ছন্দপতন আমরা এখানে লক্ষ্য করছিলাম। এবং এই মৌসুমের এবছর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ঘন কুয়াশা এবং তীব্র বাতাস এবং সে সাথে কনকনে বাতাস ঠান্ডা কিন্তু গত জানুয়ারির পর থেকেই অব্যাহতভাবে এখানে চলছিল। এবং উত্তর জনপদে আপনি জানেন যে হিমালয়ের কিছুটা কাছাকাছি হওয়ার কারণে কিন্তু শীতের যে হানা, শীতের যে দাপট তা কিন্তু সবসময় কিছুটা বেশি থাকে। তবে আবহাওয়া অফিস বলছে এবছর কিছুটা বৈরী আবহাওয়া প্রথম থেকেই বিরাজ করছিল এবং এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু হ্যাঁ, এই জানুয়ারির পর থেকে কিন্তু এটা টানা চলছে এবং আরো 2-3 দিন কিন্তু এরকম থাকবে এমন আভাস কিন্তু দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে সাধারণ মানুষের এই ভোর সকাল থেকে 10টা-12টা পর্যন্ত কিন্তু চলাচল অনেকটাই কম এবং কিছুটা বলা হচ্ছে যে এই বৈরী পরিবেশ বা বৈরী আবহাওয়ার কারণে ভোর সকালে যেন বের না হয় এমন কথা কিন্তু চিকিৎসকদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। কারণ একটা অসহনীয় আবহাওয়া হিসাবে দেখানো হয়েছে। যেহেতু 5.4 এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2 দিন আগে নওগাঁতে। এই আবহাওয়া কিন্তু এই জনপদের মানুষের জন্য অনেকটাই অসহনীয়, অনেকটাই কিন্তু কষ্টের, এটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছিলাম। তবে এই পরিস্থিতি কিন্তু আগামী 2-4 দিন পর কিন্তু উত্তরণ ঘটবে এমন আভাস কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ যারা ভোরে কাজের সন্ধানে বের হন, যাদের ন্যায় এই কাজ না করলে কোনো নিতান্তর উপায় থাকে না, তারা কিন্তু বলছেন যে এই সময়টাতে তাদের আয় রোজগার কিন্তু একেবারে কমে গিয়েছে। যেহেতু কাজের সন্ধানে তাদের ভোরে বের হতে হয়, কিন্তু এই বাতাসের কারণে রাস্তাঘাটগুলো কিন্তু অনেকটাই ফাঁকা থাকছে এবং মানুষের উপস্থিতি কিন্তু খুবই কম এখানে আমরা লক্ষ্য করছিলাম। এই পরিস্থিতি আগামী 1 সপ্তাহ হয়তো অব্যাহত থাকবে এমন পরিস্থিতির আবহাওয়া অফিস থেকে জানানো হলো। তবে চিকিৎসকরা কিন্তু যা বলছেন যে পরিস্থিতির এই মুহূর্তে এই অসহনীয় আবহাওয়ার জন্য শিশু এবং বয়স্কদের কিন্তু নিরাপদে থাকার কথা বলেছে এবং উষ্ণতার মধ্যে তাদের রাখার কথা বলা হয়েছে। এবং এই সময়টাতে বাসি খাবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে পরিহার করা। এই গত 15 দিন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এই জাতীয় রোগের প্রকোপ কিছুটা বেড়েছে এবং এই রোগের কারণে কিন্তু হাসপাতালমুখী হচ্ছে ভুক্তভোগীরা। এই পরিস্থিতিতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হচ্ছে যারা ছিন্নমূল পথে ঘাটে থাকে তাদের ক্ষেত্রে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি এখানে কখন থেকে আছেন? এখানে কি করছেন এখনো? এটা আছে 3 মাস হতে বাবা। কষ্ট মানে এই শীত কি আপনি সশস্ত্র শীতের মধ্যে আছেন, কষ্ট হচ্ছে? হ্যাঁ, আসে বুক চাপা ধরেছে, জ্বর, ব্যথা, আচ্ছা। শিরশা। জি, ধন্যবাদ। উনি বলছিলেন এই শীতে এই ছিন্নমূল মানুষ পথে ঘাটে থাকেন এবং তাদের কষ্টটা কিন্তু সবচাইতে বেশি এখানে আমরা লক্ষ্য করছিলাম। রাত যাপন করে বিভিন্ন ফুটপাত বা রাস্তাঘাটে অসহায় মানুষগুলোর এখন যেটা প্রত্যাশা যে এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান যারা রয়েছেন, যাদের সামর্থ্য আছে, এই গরম কাপড় দিয়ে যেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো হয়। এই পরিস্থিতির জন্য তাদের কিন্তু একটা প্রত্যাশা রয়েছে। তবে এই আবহাওয়া কিন্তু গত 15 দিন থেকে বিরাজ করছে এবং আবহাওয়ার অসহনীয় এই পরিস্থিতি থেকে সহসাই মুক্তি মেলার কথা বলেছে। আগামী সপ্তাহে হয়তো আবহাওয়া কিছুটা উষ্ণতা ছড়াবে, রোদের কিরণ দেখাবে এমন কথা কিন্তু বলেছে। তবে আজকে কিন্তু কুয়াশা অনেকটাই কম, কিন্তু কনকনে বাতাস এবং হিমেল যে ঠান্ডা এটা কিন্তু অনুভূত হচ্ছে এবং সরাসরি কিন্তু হাড়ে গিয়ে বাজছে এমন কথাই বলছে ভুক্তভোগীরা। তো রিচার্ড, এই ছিল নওগাঁ সহ আশপাশের আবহাওয়ার খোঁজ খবর আমার কাছে। শীতের প্রকোপে উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত এবং দুর্ভোগে আক্রান্ত। তারই সবশেষ খবরাখবর জানাতে নওগাঁর সান্তাহার এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এম আর রকি। মতাদর্শের ভিন্নতা থাকলেও যারা উন্নয়ন ও দেশের মানুষের স্বার্থে কাজ করবে, আওয়ামী লীগ সরকার তাদেরই পাশে থাকবে বলে জানিয়েছেন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। দেশের স্বার্থে দল ও মতের ঊর্ধ্বে এসে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী। যেহেতু করেন আপনাকে সাপোর্ট করব। আমি ভিন্ন মানুষ, আমার ভিন্ন চিন্তা চেতনা থাকতে পারে, সব মানুষ একমত না হইতে পারে, কিন্তু একটা জায়গায় তো আমাদের ভিন্নতা থাকার কোনো কারণ নাই। দেশ, মানুষ, দায়িত্ব, এই জায়গায় তো আমরা ইউনিভার্সাল অ্যাপ্রোচ হ্যাজ টু বি দেয়ার। এই কাজটা আমি মনে করি আপনারা করছেন। মুক্তির কারণে ছাপানো বই অনেকটাই অস্তিত্ব সংকটে, পড়ার রীতিতেও ধীরে ধীরে কমে আসছে। এমন বাস্তবতায় মানুষকে আবারও বইমুখী করা, বিশেষ করে তরুণ প্রজন্মের হাতে কাগজের বই তুলে দেওয়াটা রীতিমতো এক মহাসংগ্রাম। কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ার মামুন অনেকটাই এক্ষেত্রে সফল। নিজ খরচে বই, গাছের চারা বিতরণ সহ পরিবেশ সংরক্ষণে তার কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। এ তরুণের মন্তব্য, স্বীকৃতির জন্য নয়, সুন্দর পৃথিবী গড়তে কাজ করবেন তিনি। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মামুন সাত সকালে উঠে তার গন্তব্য আজিজনগর সহ আশপাশের 17টি গ্রাম। 7 বছর ধরে প্রায় প্রতিদিন, এমনকি ঈদ পার্বণেও থেমে থাকে না তার ছুটে চলা। কখনো এলাকার বাইরে গেলেও সাথে থাকে গাছের চারা ও বই। পুরো নাম মাহমুদুল ইসলাম মামুন। তার বড় এক কর্মযজ্ঞের বিষয় বই পড়া কর্মসূচি। কারামন বিবির নাম শুনেছ? তার নেতৃত্ব ও আয়োজনে বই পড়ার আসর বসে শত শত বাড়িতে। তারা পড়াশোনা করে না, তাদেরকে অনেকবার মামুন চাচু বুঝিয়ে বলছে, তারা এখন পড়াশোনা করতেছে। করোনা কালে মামুন ভাই আমাদেরকে দূরে দূরে বসিয়ে বই পড়িয়েছেন। মামুন ভাইয়া বই দিচ্ছে, বই পাল্টায় নিচ্ছি, পড়ছি। প্লাস্টিক উপকরণ ব্যবহার সীমিতকরণ, পাখি শিকার বন্ধ, বন্যপ্রাণী সংরক্ষণেও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন মামুন। তিনি না খেয়ে গাছ কিনে ছোট বাচ্চাদেরকে দেয়, মাস্ক পর্যন্ত কিনে দিতেছে বাচ্চাদের। সেই অল্প বয়সেই এ যাবতও সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি মামুন শুরু করেছেন স্থানীয় বাজার থেকে মাছের উচ্ছিষ্ট সংগ্রহের কাজ। কারো মুখাপেক্ষী না হয়ে নিজ বাড়িতে হাঁস মুরগি পালন ও কৃষিকাজ করে আয় করা অর্থে চলছে তার কর্মকাণ্ড। প্রশাসন আমার কাজে মুগ্ধ হয়ে রাষ্ট্রীয় স্বীকৃতিও চেয়েছিল, কিন্তু ওভাবে আর কেউ এগোয় না। আমি আমার মতো করে চালিয়ে যাচ্ছি। আমি খুব গর্বিত ওর এই কাজের জন্য, আমার খুব ভালো লাগে। আমরা চাই যে এরকম মামুন আরো জেলায় জেলায় হোক, প্রতিটি উপজেলায় একজন করে থাকলে আমরা সোনার বাংলা পাবো ইনশাআল্লাহ। 2020 সালে ইউএনডিপি জার্নালে লেখা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মামুনের কাজ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সময় সংবাদ, পঞ্চগড়। ঘন কুয়াশায় চরম বিপর্যস্ত রংপুরের জনজীবন। শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে রংপুরের RK রোড এলাকায় আছেন সহকর্মী রতন সরকার। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। সজল, এই অবস্থায় কিন্তু রংপুর অঞ্চলে যে শীতের তাপমাত্রা এই মুহূর্তে সেটি আসলে অনেকটা মানুষের জন্য অসহ্যকর পরিস্থিতির মধ্যে কিন্তু পড়েছে। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে, যার কারণে কিন্তু পুরো জনপদে কিন্তু শীতের তীব্রতা বিরাজ করছে এবং হালকা কুয়াশাপাত হচ্ছে। যদিও গত কয়েকদিনের তুলনায় কুয়াশাপাত কিন্তু খুব একটা বেশি পরিলক্ষিত আজ হচ্ছে না। হালকা কুয়াশার মধ্যেও যানবাহনগুলো চলাচল করছে আমরা দেখছি। এই শীতের কারণে আসলে জনজীবনে স্থবিরতা অনেকটা নেমে এসেছে, যার কারণে কিন্তু পথঘাটে মানুষের চলাচল, মানুষের উপস্থিতি, উপস্থিতি এবং যানবাহন চলাচল কিন্তু অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে। এই তীব্র শীতের কারণে এই অঞ্চলে বিশেষত সাধারণ মানুষ, যে বিশেষত দরিদ্র শ্রেণীর নিম্ন আয়ের মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে। যার কারণ হচ্ছে যে এই কুয়াশা হালকা কমে গেলেও কিন্তু তীব্র শিরশিরে বাতাস বইছে, যার কারণে শীতের অনুভূতিটাও কিন্তু অনেক বেশি হচ্ছে। যদিও
রংপুরে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে রংপুরে এই মুহূর্তে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোর 6টায়, এটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। আর গত রাত্রে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, সেটি ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে এবং আজকে এ পর্যন্ত কুড়িগ্রামের রাজারহাটে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা দেখছি যে আসলে যানবাহনগুলো চলাচল করছে খুবই কম এবং রাস্তায় জন উপস্থিতি অনেক কমে গেছে। গত কয়েকদিনের শীতের কারণে কিন্তু রংপুর মেডিকেল কলেজ যে হাসপাতাল আছে এটি সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং নানান রোগে আক্রান্ত হচ্ছে বিশেষত বেশি বয়সী যারা নারী পুরুষ আছেন এবং তার থেকেও বেশি আক্রান্ত হচ্ছে কিন্তু শিশুরা। তো এই পরিস্থিতিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে যে এখানে কিন্তু তারা যেটি বলছে যে আসলে বয়স্ক এবং বিশেষ করে শিশুদেরকে কিন্তু বেশি শীতের মধ্যে বা কম কাপড়ে যেন রাখা না হয় এবং তাদেরকে উষ্ণতা দিয়ে যত বেশি রাখা সম্ভব হবে ততই কিন্তু এইসব রোগ থেকে আক্রান্তের হার কমে যাবে। আমরা জানি পশ্চাৎপদ এই অঞ্চলটি আসলে এখানে গরিব মানুষের বসবাস বেশি হবার কারণে কিন্তু মানুষের আয় রোজগার কম হবার কারণে কিন্তু শীত বস্ত্র ক্রয় করার ক্ষমতা আসলে সব মানুষের থাকে না, যার কারণে কিন্তু দেখা যায় যে আগুনের কুণ্ডুলি পাকিয়ে কুটো জ্বালিয়ে আগুনের কুণ্ডুলি পাকিয়ে কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে এবং সেটি করতে গিয়ে কিন্তু অনেক মানুষ দগ্ধ হয়, অনেকে কিন্তু মারা যায়। এ পর্যন্ত এই মৌসুমে রংপুর অঞ্চলে কিন্তু প্রায় 150 জনের মতো মানুষ এভাবে আক্রান্ত হয়েছে এবং বেশ কিছু মানুষের মৃত্যুও কিন্তু হয়েছে। এই সময়টা অন্যান্য বছরের তুলনায় এই সময়টায় প্রশাসন এবং যে সমাজে যে সচেতন মানুষ আছেন, বিত্তবান মানুষ আছেন, তারা কিন্তু শীত বস্ত্র নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় প্রতিবারের মতো এবারও তারা হাত বাড়িয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুর অঞ্চলে শীতার্থ মানুষের খবর। রিচার্ড। উত্তরের জনপদের শীতের তীব্রতার খবর জানাতে রংপুরের RK রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার। ভোরের সময় আরও থাকছে, ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের পদত্যাগের পর চলছে তুমুল বিতর্ক, পুনরায় দায়িত্ব চান 45% ইতালিয়ান, অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরাও। করোনা ভাইরাসের ভয়াল থাবায় পুরো ইউরোপ যেখানে বিপর্যস্ত, সেখানে প্রাচীন সভ্যতার আদিভূমি গ্রিস ব্যতিক্রম। কঠোর লকডাউনের কারণে করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা অনেকটাই কম। তবে এই সংকটের সময়ে বেশ বিপাকেই রয়েছে গ্রিসের প্রবাসী বাংলাদেশিরা। শোয়েব কবিরের রিপোর্ট। গ্রিসে প্রায় 35,000 বাংলাদেশির বসবাস, যাদের বেশিরভাগই ব্যবসা বাণিজ্য, কৃষি ও তৈরি পোশাক শিল্পের উপর জীবিকা নির্বাহ করে থাকে। তবে করোনার সংকট মোকাবেলায় গ্রিস সরকারের ঘোষিত দ্বিতীয় দফা লকডাউন চলমান থাকায় অধিকাংশের একমাত্র আয়ের উৎস এখন বন্ধ। যারা ব্যবসা করতেন তারাও রয়েছেন দুশ্চিন্তায়। করোনার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য খুবই সমস্যা, সবজি আইনা বেচতে পারি না। গ্রিসের ব্যবসা নিয়ে তেমন এখন মানুষ ভালো নাই, প্রচন্ড ঠান্ডা। দেশটির প্রবাসী বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি অবৈধভাবে বসবাস করায় করোনাকালীন গ্রিক সরকারের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। একে তো নেই উপার্জনের মাধ্যম, অন্যদিকে নেই সরকারি প্রণোদনা।
আর তাই তাদের একমাত্র ভরসা গ্রিসের বাংলাদেশ দূতাবাস। ইতিমধ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দূতাবাসের মাধ্যমে প্রথম লকডাউনে কষ্টে থাকা অনেক প্রবাসীকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। বাংলাদেশ সরকারের আরো সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন দেশে গেলে ন্যূনতম দাফন কাফনের টাকাটা, খরচটা বিমান বন্দর থেকে দেশে পৌঁছানো পর্যন্ত, দাফন পর্যন্ত এই খরচটা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করে। এখানে যারা কাগজপত্র আছে তাদেরকে সরকার একটা প্রবণতা দেয়, আর বাকি যারা রিফিউজি কার্ড আছে তাদেরকেও কার্ডদারি তাদেরকে 150 শুরু করে দেয়। যাদের কিছু নেই তারা অসহায় অবস্থা আছে। করোনার দ্বিতীয় থাবায় বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেলে তাদেরকে গ্রিসের খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ। ইউরোপের মধ্যে সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্তের দেশ ইতালি। দেশটির আক্রান্তের 1 বছর পূর্ণ করল 29 জানুয়ারি। 1 বছরে দেশটিতে 87,000-এরও বেশি মানুষ মারা গেছেন। তবে চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন ইতালি প্রবাসী সাধারণ বাংলাদেশিরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 29 জানুয়ারি করোনা আক্রান্তের 1 বছর পূর্ণ করল ইতালি। দেশটিতে 1 বছরে আক্রান্তের সংখ্যা 25,29,000-এর বেশি। 17 বাংলাদেশি সহ এখন পর্যন্ত মারা গেছেন 87,858 জন। তবে দেশটিতে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রম ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যাদের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের 99% মানুষের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এতে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। কাজ নেই, বাসার মধ্যে বসে আছি, দেশি ভ্যাকসিন আসতেছে, তো শীঘ্রই পাবো ইনশাল্লাহ। সরকারের ঘোষণা করেছে ভ্যাকসিন দিচ্ছে, সেই ভ্যাকসিনের আশা করতেছি কোনো একটা সফলতা পাবো। প্রথমে সামনের সারির করোনা যোদ্ধাদের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও আগামী 1 ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হচ্ছে ভ্যাকসিনের কার্যক্রম। এ ধাপে 80 বছরের বেশি নাগরিকরা ভ্যাকসিন গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের পদত্যাগের পর দেশটিতে চলছে তুমুল বিতর্ক, সমালোচনা। বিভিন্ন জরিপে দেখা গেছে প্রায় 45% ইতালিয়ান জুসেপ্পে কন্তেকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। প্রবাসী বাংলাদেশিরা অপেক্ষায় আছেন কন্তে সরকারের আবারও ফিরে আসার। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালির চলমান সংকট নিয়ে চিন্তিত রাজনৈতিক নেতা সহ দেশটির সাধারণ জনগণ। একদিকে চলছে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সমস্যা, অন্যদিকে রাজনৈতিক সংকট। করোনা পরিস্থিতি সামাল দিতে না পারায় গত মঙ্গলবার প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগ করেন। গত বুধবার থেকে ইতালির প্রেসিডেন্ট সংকট সমাধানে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আগামী শুক্রবার আলোচনা শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন প্রেসিডেন্ট। তবে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আশা, ইতালিতে আবারও ক্ষমতায় ফিরবে জুসেপ্পে কন্তে সরকার। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ কন্তে পদত্যাগ করায় প্রবাসী বাংলাদেশিদের ভিতরে হতাশা, কারণ ইতালি প্রধানমন্ত্রী উনি প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক ভালো ভালো কিছু কাজ করেছেন। মিস্টার জোসেফ কন্তে পুনরায় আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসুক, এটা আমাদের সমস্ত প্রবাসী বাংলাদেশিদের চাওয়া। আমরা বিদেশিরা চাই উনি আবার আমাদের মাসে ফিরে আসুক। করোনাকালীন ইতালিতে জুসেপ্পে কন্তের জনপ্রিয়তা বেড়ে 52% উঠেছিল। সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে এখনো প্রায় 45% ইতালিয়ান ভোটার কন্তেকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বিপরীতে তার বিপক্ষে রয়েছেন মাত্র 11% ভোটার। সময় সংবাদ, ইতালি। করোনা ভাইরাসের দীর্ঘদিনের ভয় ভীতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন কাতারের প্রবাসী বাংলাদেশিরা। অংশ নিচ্ছেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুক্রবার ছুটির দিন হওয়ায় আনন্দ উৎসবে মাতেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে অন্যান্য দেশের মতো কাতারও ছিল দীর্ঘ লকডাউন আর বিধিনিষেধের মধ্যে, কিন্তু অবস্থার উন্নতির সাথে সাথে সেখানে আয়োজন করা হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা প্রবাসীদের।
এরই অংশ হিসেবে শুক্রবার শাহানিয়ার আল দোসারি পার্কে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি সকালের পাশে দাঁড়াবো এই আশা ব্যক্ত করছি। আজকে আমাদের পটিয়া সমিতিতে এই বনভোজন আয়োজনে অনেক মান্যমান্য ব্যক্তি উপস্থিত, আমাদের অনেক কমিউনিটি ব্যক্তি এখানে উপস্থিত ছিল। কাতার কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। একটা সামাজিক সংগঠনকে আমরা অভিনন্দন জানার জন্য এই অনুষ্ঠানে এসেছি। আমি বাংলাদেশ কমিউনিটি কাতারের পক্ষ থেকে পটিয়া সমিতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। করোনার ভয় কাটিয়ে প্রবাসীদের মানসিক শান্তি ও শক্তি যোগান দেওয়ার জন্য ব্যতিক্রমী এই সাংস্কৃতিক গানের আয়োজন বলে জানালেন আয়োজকরা। করোনা ভাইরাসের জন্য কোনো কেউ ঘর থেকে আজকে 1 বছর পর্যন্ত বাইরে যেতে পারে নাই, তো মানুষের আসলে মন মানসিকতা অনেক খারাপ। ওই জন্য আমি চিন্তা করলাম যে মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম করে মানুষকে একটু উৎফুল্ল করা। অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশনের পাশাপাশি আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবারের। সময় সংবাদ, কাতার। সৌদি আরবে স্বাভাবিক বিমান চলাচল এবং সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার সময়সীমা আরও পেছালো। 31শে মার্চের পরিবর্তে আগামী 17ই মে থেকে স্থল, জল ও বিমানবন্দর পুরোপুরি খুলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনা নিয়ন্ত্রণে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সীমিত পরিসরে বিমান চলাচল করলেও আগামী 31শে মার্চ আন্তর্জাতিক যোগাযোগের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার কথা জানিয়েছিল সৌদি আরব, কিন্তু করোনার ভয়াবহতা না কমার কারণে সেই সীমা 17ই মে পর্যন্ত বাড়ালো রিয়াদ। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, করোনার ভ্যাকসিন পেতে দেরি হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনার প্রকোপ বাড়ার মধ্যে নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত এই নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে বলে মনে করছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। তাদের এখন করোনা পরিস্থিতি সাময়িকভাবে আরেকটু বাড়তেছে, যার কারণে তারা হয়তো এটাকে আবার সময় পরিবর্তন করছে। তো আসলে সব মিলাই এটা হয়তো তারা তাদের সার্বিক দিক বিবেচনা করে হয়তো সকলে চলমানের জন্য এই জিনিসটা করছে। সৌদি আরবে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। সৌদি আরবিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে প্রকোপটা ইউরোপে শুরু হয়েছে, এটা যাতে তাদের দেশে শুরু না হয়। যে সিদ্ধান্তগুলো নিচ্ছে আমরা যারা প্রবাসী আছি এবং এই দেশের যারা নাগরিক আছে তাদের ভালোর জন্য আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। নিজ দেশের নাগরিকদের বাইরের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও সৌদি আরবের সঙ্গে বহির্বিশ্বের সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে বছরব্যাপী মহাকর্মযজ্ঞের পরিকল্পনা নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জীবন শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেখক, গবেষক, প্রকাশক, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক এর উপস্থাপনা করেন। প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্নেল ফারুক খান। এছাড়াও এতে অধ্যাপক শামসুজ্জামান খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন। দীর্ঘ লকডাউনে ঘরে থেকে বাড়ছে বিষাদ আর ক্লান্তি। এই অবসাদ দূর করতে 1 কাপ চায়ের বিকল্প নেই। তাই এই লকডাউনে অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডেও চা খাওয়ার পরিমাণ বেড়েছে কয়েক গুণ। সৈয়দ জুয়েলের রিপোর্ট। খ্রিস্টপূর্ব 2737 সালের দিকে চীনা সম্রাট শেন নাং রাজকার্য শেষে ক্লান্ত হয়ে গাছের নিচে বসেছিলেন। এ সময় গরম পানি পান করা অবস্থায় কয়েকটি ক্যামেলিয়া সিনেসিস বা চা গাছের পাতা উড়ে এসে তার পেয়ালায় পড়ে। সাথে সাথে পানির রং পরিবর্তন হওয়ায় কৌতূহলী হয়ে তিনি সেই পানি পান করেন। দ্রুত সময়ে আগের চেয়ে চনমনে ভাব আসে সম্রাটের মাঝে। নিমিষে দূর হয় ক্লান্তিও। তখন থেকেই চায়ের প্রচলন। আর বর্তমান আধুনিক বিশ্বে 20,000-এর বেশি স্বাদের চা রয়েছে। বিশ্বজুড়ে করোনার এই মহামারীতে অনেক দেশই লকডাউনের কবলে। ঘরে থেকে অলস সময়ে বাড়ছে হতাশা, বিষাদ আর ক্লান্তি। আর এসব দূর করতে অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডেও বেড়েছে চায়ের কাপে চুমুকের সংখ্যা। সকালে চা দিয়ে দিনটা শুরু হয়। লকডাউনে আমরা কেউ কারো বাসায় যেতে না পারলেও চা বানানো দিয়ে কোনো রেহাই নেই। সারা দিনের কাজের ব্যস্ততায় 1 কাপ চা ক্লান্তি দূর করে অনেকটাই। লকডাউনে ঘরে বসে
চা খাওয়ার পরিমাণটা একটু বেড়েই গেছে। আগে যেখানে 1 কাপ খাওয়া হতো এখন সেখানে 3 থেকে 4 কাপ খাওয়া হয়। চায়ের কদর শুধু সাধারণের মধ্যেই ছিল না, বিখ্যাত লেখকদেরও ছিল চা প্রীতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বিদ্রোহী কবি নজরুলের চায়ের প্রতি দুর্বলতা আমাদের সবারই জানা। প্রাচীন চীনে এই টি এর উচ্চারণ ছিল চি, পরবর্তীকালে এই চি হয়ে যায় আমাদের ভাষায় চা। আর এই চাই এখন দীর্ঘ লকডাউনে একটু হলো বাড়তি শক্তি যোগায় দেহ মনে, আনে প্রশান্তি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমের মধ্যেই যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে সমান তালে এগিয়ে চলছে সদ্য দায়িত্ব নেয়া বাইডেন প্রশাসনের সামগ্রিক কর্মকাণ্ড। এসব বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাব তার কাছে। সাকি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতির যে উত্থান পতন এবং সেই সঙ্গে প্রশাসনিক যেসব ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্প যেসব প্রশাসনিক ব্যবস্থাগুলো নিয়েছিলেন সেই সবগুলো ঢেলে সাজানোর কাজেই তিনি এখন ব্যস্ত সময়ে অতিবাহিত করছেন। প্রতিদিনই তিনি কোনো না কোনো বিষয়ে তিনি এক্সিকিউটিভ অর্ডার অর্থাৎ নির্বাহী আদেশ দিচ্ছেন এবং এখন পর্যন্ত তিনি গত 8 দিনে তিনি নির্বাহী আদেশ 42টিরও বেশি তিনি নির্বাহী আদেশ তিনি জারি করেছেন। আজকেও অভিবাসন সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি হয়েছে। রিচার্ড, আপনি জানেন যে অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ এর আগেও তিনি প্রথম যেদিন জানুয়ারির 20 তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন সেদিনেই কিন্তু তিনি বেশ কয়েকটি 17টি এক্সিকিউটিভ অর্ডারে তিনি স্বাক্ষর করেছেন। এর মধ্যে অভিবাসন সংক্রান্ত অনেকগুলো নির্বাহী আদেশ ছিল। এর মধ্যে যারা অবৈধ হিসেবে আনডকুমেন্টেড অর্থাৎ কাগজপত্রহীন যেসব বাসিন্দারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সেই সব 1,10,00,000 বাসিন্দাকে কিভাবে তাদেরকে বৈধ করা যায় সেই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন। পাশাপাশি যেসব শিশুরা এদেশে রয়েছে কিন্তু তাদের অভিভাবকদেরকে বিভিন্ন কারাগারে বন্দী করে রাখা হয়েছে কিংবা সীমান্তের ওপারে রাখা হয়েছে, সেই সব শিশুরাও যেন অভিভাবকদের সান্নিধ্য পায়, এইসব অভিবাসন সংক্রান্ত নানান রকম নির্বাহী আদেশ তিনি জারি করেছেন। এবং এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ কিন্তু টেক্সাসের একটি ডিস্ট্রিক্ট আদালত তারা কিন্তু বাইডেনের এই নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছিল, যেটি ডোনাল্ড ট্রাম্প এর আগে নিয়েছিল যে অভিবাসন যারা অবৈধ আছে তাদেরকে তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে, তাদেরকে ডিপোর্ট করা হচ্ছিল। বাইডেন এসে নির্বাহী আদেশের মাধ্যমে এই অভিবাসীদেরকে যে ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ যে কর্মকাণ্ড ছিল সেটি তিনি স্থগিত করেছিলেন। সেই স্থগিতের বিরুদ্ধে কিন্তু আবার আদালত কিন্তু রায় দিয়েছে, সেই নির্বাহী আদেশটি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল। আজকে সেই স্থগিতাদেশের উপরে আরেকটি নির্বাহী আদেশ আর জো বাইডেন তিনি দিয়েছেন। এবং পাশাপাশি গতকালকে যেটি ঘটেছে বৃহস্পতিবার সেটি হচ্ছে যে ওবামা কেয়ার স্বাস্থ্য কেয়ার এদেশের একটি উল্লেখযোগ্য একটি মানুষের সহযোগিতার জন্য দেওয়া হয়ে থাকে, সেই হেলথ ইন্স্যুরেন্স ওবামা কেয়ার কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সময়, কিন্তু সেই ওবামা কেয়ার আবারও ফিরে আসবে সেই রকম একটি এক্সিকিউটিভ অর্ডার কিন্তু দেওয়া হয়েছে। এবং আবারও যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে বলা হয়েছে তারা যেন এই ওবামা কেয়ার নেয়ার জন্য সহযোগিতা নেয়ার জন্য যেন তারা আবার নতুন করে নিবন্ধন করেন। এরকম একটি অবস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্টের কি চূড়ান্ত অভিবাসন প্রক্রিয়া কবে শুরু হবে, সিনেটে তিনি কি অভিশংসিত হতে যাচ্ছেন কিনা এ নিয়েও কিন্তু জল্পনা কল্পনা চলছে। এবং রিপাবলিকান এবং ডেমোক্রেট দল দুই দলেই কিন্তু এই নিয়ে কিন্তু তারা খুব সোচ্চার। প্রথমে ভাবা হয়েছিল যে রিপাবলিকান দলের কোনো সিনেটররা তারা হয়তো সিনেটে যেসব অভিশংসিত হওয়ার যে প্রক্রিয়া সেখানে হয়তো অনেক সিনেটররা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন এবং তিনি হয়তো চূড়ান্তভাবে সিনেটেও অভিশংসিত হয়ে যাবেন। কিন্তু পরিস্থিতি কিন্তু ভিন্ন, বাস্তবতা ভিন্ন। আমরা এখন দেখতে পাচ্ছি যে রিপাবলিকানরা আসলে ডোনাল্ড ট্রাম্পেরই পক্ষে রয়েছেন। যতটুক বলা যায় সেটি হচ্ছে যে সিনেটে যে আগামী 9 ফেব্রুয়ারি সিনেটের অধিবেশনে যে অভিশংসন নিয়ে আলোচনা হবে সেখানে এই অভিশংসন বিলটি যথারীতি যে
এর আগের বার যখন তিনি হাউসে অভিশংসিত হয়েছিলেন তখন কিন্তু সিনেটে হননি, এবারও তিনি হাউসে হয়েছেন, এবারও তিনি সিনেটে হবেন না, সেরকমই একটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে রিপাবলিকানদের নেতারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গিয়ে ফ্লোরিডায় তার যে ফর্মার প্রেসিডেন্টের কার্যালয় তিনি স্থাপন করেছেন সেইখানে কিন্তু গিয়ে দেখা করে এসেছেন এবং সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়াটি কিন্তু সহজ হবে না। এই রকম একটি রাজনৈতিক পরিস্থিতি যখন চলছে, পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়েও কিন্তু সোচ্চার এবং নানান ধরনের উদ্যোগ নিয়েছেন জো বাইডেন। তিনি ইতিমধ্যে করোনা পরিস্থিতি, করোনা মহামারীকে থামানোর জন্য নানান ধরনের নির্বাহী আদেশের মাধ্যমে তিনি জোরালোভাবে ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে জো বাইডেন তিনি ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষ তারা কিন্তু করোনার ভ্যাকসিন পাবে। ইতিমধ্যে যে গত 2 মাস ধরে যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল ফাইজার এবং বায়োনটেক এবং অন্যটি হচ্ছে মডার্নার, সেটি দেয়া শুরু হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় 6 কোটিরও কাছাকাছি মানুষ তারা ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। এরই মধ্যে জনসন অ্যান্ড জনসন নামে আরও একটি প্রতিষ্ঠান তারা যুক্তরাষ্ট্রের বাজারে ভ্যাকসিন নিয়ে আসছে। সেই তৃতীয় ভ্যাকসিনটির যে অথরাইজেশন প্রক্রিয়া সেইটির কিন্তু এখন কাজ চলছে। সব কিছু মিলিয়ে জোরালোভাবে করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন কার্যক্রম চলছে, কিন্তু এর মধ্যেও করোনা কিন্তু থেমে নেই। করোনা তার যে ভয়াল রূপ সেটি কিন্তু মানব শরীরে কিন্তু সে দেখাচ্ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। রিচার্ড, আজকে সারা দিনে 1,57,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং 3,300-এরও বেশি মানুষ মারা গেছেন। প্রতিদিন 3,000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন, প্রতিদিন 1.5-2 লাখ করে মানুষ আক্রান্ত হচ্ছেন। এর মধ্যেই করোনা যে মহামারীর যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কার্যক্রম চলছে জোরালোভাবে। ভ্যাকসিন চলছে একদিক দিয়ে, আবার আক্রান্ত হওয়ার সংখ্যা এবং মৃতের সংখ্যাও কিন্তু হু হু করে বাড়ছে। অনেকেই ধারণা করেছিলেন যে ভ্যাকসিনটি নেওয়ার পরে হয়তো আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা হয়তো কমে যাবে, কিন্তু এখন পর্যন্ত সেই আক্রান্ত এবং মৃতের সংখ্যা কোনোভাবেই কমছে না। এটি একটি আশঙ্কার কথা, কিন্তু তারপরেও জো বাইডেন তিনি করোনার ভ্যাকসিন প্রতিটি মানুষকে দিতে চান, সেই জন্য তিনি জোরালো ভূমিকা নিচ্ছেন। তার প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে করোনা পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে সবশেষ খবরাখবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে ময়মনসিংহের গৌরীপুরে আছেন সহকর্মী হারুনুর রশিদ। ফেনীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল। তাদের কাছে চলে যাব। প্রথমেই যাচ্ছি হারুনের কাছে। হারুন। ধন্যবাদ রিচার্ড। আমরা পৌর নির্বাচনের খবর সংগ্রহ করার জন্য এই মুহূর্তে আছি ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায়। এই পৌরসভায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আমরা যে এলাকাটিতে আছি সেটি হচ্ছে গৌরীপুর সরকারি আরকে উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এইখানে এসে আমরা এখন যে চিত্রটি দেখছি, আসলে মানুষজন বা ভোটার যারা এখনও ঠিক তারা ভোট কেন্দ্রে আসেননি, তবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কিছু সমর্থক এসেছেন, যারা এসে যে রাস্তার সামনে বা ভোট কেন্দ্রের সামনে যে জায়গাটি আছে সেখানে তারা এই যে পোস্টার এবং সাজসজ্জার যে কাজ, সেই কাজগুলো তারা করছেন। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও ইতিমধ্যে এসে ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আমরা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, আনসার সদস্য যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি, এবং ভোট গ্রহণ কর্মকর্তা যারা, তারা যে ভোট কিছুক্ষণ পরেই যে ভোট গ্রহণ শুরু হবে সেই ভোট গ্রহণের যে আনুষঙ্গিক প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজগুলো তারা করছেন। এই ময়মনসিংহের যে গৌরীপুর পৌরসভা ছাড়াও আজকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ভালুকা পৌরসভায় পৌর নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হবে, এবং এই ভোট গ্রহণ সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি সঠিকভাবে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি ভোট গ্রহণ শুরু
আরো কিছুক্ষণ সময় বাকি আছে, কিন্তু যে পৌর নির্বাচনের যে এলাকা সেই এলাকাগুলোতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর টহল দেখেছি, পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন এবং আমরা যতটুকু জেনেছি যে প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্য তারা থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যে প্রস্তুতি সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এই মুহূর্তে আছি গৌরীপুরের পৌরসভায়। এখানে মেয়র পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 9টি ওয়ার্ডে 42 জন কাউন্সিলর পদে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন এবং সংরক্ষিত ওয়ার্ডে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা 22,705 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,778 জন এবং নারী ভোটার 11,427 জন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ কর্মকর্তা যারা তারা ইতিমধ্যেই কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন এবং এর কিছুক্ষণ পরেই সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে একটানা 4টা পর্যন্ত। এরপর যে ফলাফল গণনা করার যে কাজ সেই কাজগুলো সম্পন্ন হবে। এছাড়াও আজকে এই গৌরীপুর ছাড়াও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যারা নির্বাচন করছেন আমি যদি একটু বলি, ঈশ্বরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মেয়র পদে হাবিবুর রহমান হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার নির্বাচন করছেন। এছাড়া বিএনপি থেকে শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিটু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুর রহমান রফিক নামে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ঈশ্বরগঞ্জ পৌরসভায় 9টি ওয়ার্ডে 40 জন কাউন্সিলর সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন এবং সংরক্ষিত 3টি ওয়ার্ডে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এই ঈশ্বরগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে 22,504 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার 11,217 জন এবং নারী ভোটার 11,263 জন। 11টি কেন্দ্রে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর গৌরীপুর পৌরসভার মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কথা যদি একটু বলি, এখানে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম হবি এবং স্বতন্ত্র প্রার্থী আছেন সৈয়দ রফিকুল ইসলাম, আবু কাউসার রন্টি, আব্দুল কাদির, তাহরিমা আক্তার চুমকি। এছাড়া বিএনপির থেকে এখানে নির্বাচন করছেন ধানের শেষ প্রতীক নিয়ে আতাউর রহমান আতা এবং নেওপ মনোনীত একজন প্রার্থী আছেন এই গৌরীপুরে আবু সাইদ মোহাম্মদ ফারুকুজ্জামান। আর ভালুকা পৌরসভার কথা যদি আমরা একটু বলি, আজকে সেই ভালুকা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র ডাক্তার AK মেজবাউদ্দিন কাইয়ুম এবং বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি নেতা হাতেম খান এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেখানে সাইফুল ইসলাম সুজন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে সেখানে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সংরক্ষিত যে নারী কাউন্সিলর আছে সেখানে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে 10টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি কেন্দ্রেই ব্যালটের মাধ্যমে ভোট হবে। অর্থাৎ 3টি পৌরসভায় ভোট গ্রহণ করার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। 8টায় ভোট গ্রহণ শুরু হবে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার যারা তারা আসতে শুরু করেছেন এবং এখানে যারা প্রার্থীর সমর্থক যারা আছেন তারাও আসতে শুরু করেছেন এবং ভোটারদের সহযোগিতা করার জন্য ভোটার স্লিপ দেওয়ার জন্য যে কাজ যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি নেওয়া হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং ভোট গ্রহণের যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা সম্পন্ন করছেন। ঠিক 8টায় ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে একটানা 4টা পর্যন্ত এবং ভোট কেন্দ্রের আশপাশে আমরা যে দেখছি উৎসবমুখর পরিবেশ। প্রতিটি কেন্দ্রেই প্রার্থীরা তাদের সমর্থকদের দিয়ে তাদের পোস্টার দিয়ে সে একটি নির্বাচনের যে পরিবেশ সেটি তৈরি করেছেন। একটা উৎসবমুখর পরিবেশ প্রতিটি কেন্দ্রেই রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুর থেকে পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি ফেনী, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। ধন্যবাদ হারুন। সারা দেশের মতো আজকে যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে, তার মধ্যে ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন উপলক্ষে আমরা দেখেছি গতকাল নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদের যে সরঞ্জামাতে পৌঁছে দেওয়া হয়েছিল শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া। আর আমরা সকালে এসে দেখেছি প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা রয়েছি ফেনী শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
কেন্দ্রে, যেখানেও আমরা সকালে এসে দেখেছি যে এখানে ভোটাররা এখনও যদিও আসতে শুরু করেনি, তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা ভোট গ্রহণের জন্য যে ধরনের প্রস্তুতি সম্পন্ন করা দরকার সে আয়োজনটি করছে এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা প্রার্থীপক্ষে এসে তাদের দায়িত্ব বুঝে নিয়ে স্ব কক্ষে বসছেন এবং এখানকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আপনাকে যদি বলি, ফেনী পৌরসভায় মেয়র পদে 5 জন সহ 29 জন প্রার্থী রয়েছেন, পদপ্রার্থী রয়েছেন, বিভিন্ন পদে তারা লড়বেন। তার মধ্যে 18টি ওয়ার্ডের 10টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন এবং 8টিতে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 6টি যে সংরক্ষিত আসন রয়েছে, ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 5টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন এবং 1টিতে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আপনাকে যদি বলি, এই পৌরসভায় যে কেন্দ্র সংখ্যা রয়েছে 45টি এবং যার বেশিরভাগই সবগুলোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা এবং যার মধ্যে 8টি রয়েছে অধিক গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে যদি আপনাকে বলি, ভোটের সংখ্যা, ভোট কক্ষের সংখ্যা হচ্ছে 241টি। আর আপনাকে যদি বলি, এই পৌরসভায় ভোটার সংখ্যা রয়েছে 91,662 জন, যার মধ্যে পুরুষ রয়েছে 47,307 জন এবং মহিলা রয়েছে 44,355 জন। আপনাকে যদি বলি, নিরাপত্তার ব্যবস্থা এখানে 4 স্তরের নিরাপত্তা রয়েছে বলে জেলা প্রশাসন এবং নির্বাচন অফিস সূত্র আমাদেরকে জানিয়েছেন। র্যাব, পুলিশের পাশাপাশি 3 প্লাটুন বিজিবি থাকবে এবং বিজিবি থেকেই কিন্তু এখানে কাজ করছে। সেই থেকে আপনাকে যদি বলি, 18টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এবং সার্বিকভাবে এখানে রয়েছেন প্রায় এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন। আর এখানে যদি বলি আপনাকে, যে গত কয়েকদিন ধরে যে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থী রয়েছে, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বাংলাদেশ ইসলামী স্বাতন্ত্র্য আন্দোলন প্রার্থী রয়েছে, তারা মেয়র প্রার্থী, তারা কিন্তু এখানে জমজমাটভাবে এবং উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছেন এবং সব কিছু ঠিক থাকলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে তারা একটি সুষ্ঠু সুন্দর ভোট উপহার দিতে পারবেন। আর আপনাকে যদি বলি, গত কয়েকদিনে এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যে প্রার্থী ছিলেন তার পক্ষেও কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ এসেছিলেন প্রচারণা করতে এবং বিএনপির যে প্রার্থী ছিল তার পক্ষেও কেন্দ্রীয় নেতারা এসেছিলেন এবং সব মিলে ফেনীর ভোটাররা মুখিয়ে রয়েছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণ শুরু হবে। সেই ভোটে তারা ভোট দেবেন এবং তাদের যে আগামীর যে ফেনীর যে পৌরপিতা বা যা পৌরসভার মেয়র বা সংশ্লিষ্ট কাউন্সিলর রয়েছেন তাদেরকে নির্বাচিত করবেন। সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত, যেটা গত রাত থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী বা কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো সংবাদ আমরা পাইনি। তবে নির্বাচন আমরা কথা বলেছিলাম ফেনীর পুলিশ সুপার, তার সাথে তিনি যেটা জানিয়েছেন যে নিরাপত্তার ব্যবস্থা তাদের কোনো ছাড় নাই এবং তাদের একাধিক টহল পার্টি রয়েছে, র্যাবেরও টহল পার্টি রয়েছে। তারা জানিয়েছেন যে 4টি টহল পার্টি থাকবে পুরো পৌরসভা জুড়ে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম হলেই যাতে সেখানে তারা গিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। সেই সাথে বিজিবির সাথে আমরা কথা বলেছিলাম, বিজিবির যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন ফেনীতে তারা 3 প্লাটুন বিজিবি দিয়েছেন নিরাপত্তার জন্য এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। এবং আপনাকে যদি বলি যে 18টা কেন্দ্রে প্রত্যেকটি 18টি ওয়ার্ডের কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং আর সার্বিকভাবে পুরো পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে যারা কাজ করবে। আর সব মিলে কিন্তু আমরা দেখেছি এখানে এখন পর্যন্ত কোনো প্রার্থী তেমন কোনো অভিযোগ করেনি এবং গত রাতের যে পরিস্থিতি দেখেছি যে বহিরাগত যার যে লোকজন পৌরসভা এলাকা না ঘুরে সেজন্য কিন্তু তারা ব্যাপক অভিযান চালিয়েছেন এবং সন্ধ্যার 8টার পরপরই দোকানপাট বন্ধ করে দিয়েছেন এবং ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে আজকে নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে তাদের সব ধরনের পরিস্থিতি বা সব ধরনের তারা ব্যবস্থা নিয়েছেন এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তারাও জানিয়েছেন যাতে করে সুন্দরভাবে এই ভোটটি শেষ হয় এবং মানুষ একটা উৎসবমুখর পরিবেশে আজকের ভোটে অংশগ্রহণ করতে পারে। এই ছিল আমার কাছে ভোট গ্রহণের সবশেষ। সজল। সারা দেশে তৃতীয় ধাপে চলা পৌরসভা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে ফেনী থেকে যোগ দিয়েছিলেন আতিয়া সজল এবং তারও আগে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানাতে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল। রিচার্ড, এই পৌষের হাড় কাঁপানো শীতের মধ্যে কিন্তু উৎসব মুখর পরিবেশে মুন্সিগঞ্জে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী জনপদ এই
ধলেশ্বরীর মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু এই এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্রটি হচ্ছে মুন্সিগঞ্জ মূল শহরের মধ্যে, এবং আমরা সকাল থেকে দেখছি যে এখানে কিন্তু যারা এখানে পোলিং অফিসার আছেন এবং সরকারি প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার আছেন, তারা নানা রকম তৎপরতা চালাচ্ছেন। কিন্তু এইবারই প্রথম ব্যতিক্রম হচ্ছে যে এখানে কিন্তু রাতের বেলায় অন্যান্য যে ভোটের সরঞ্জামাদি পৌঁছলো, কিন্তু ব্যালট পেপার পৌঁছানো হয়েছে কিছুক্ষণ আগে। ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু ব্যালট পেপার পৌঁছে দিয়ে গেছেন, এবং এখানকার যে মুন্সিগঞ্জ পৌরসভা সেখানকার ভোটার সংখ্যা কিন্তু 53,000 সামথিং, এবং এই যে ভোটারদের জন্য 25টি কেন্দ্র এরকম কিন্তু তৈরি রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু 3 প্লাটুন বিজেপি এবং 400 পুলিশ সহ প্রায় 700 আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত আছেন। পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে মুন্সিগঞ্জ পৌরসভাকে, এবং এখানে 5 জন মেয়র প্রার্থী এবং 40 জন কমিশনার কাউন্সিলর প্রার্থী এবং 9 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখানে নৌকা এবং ধানের শীষ সহ এখানকার যে স্বতন্ত্র 2 জন প্রার্থী রয়েছেন, এখানে নৌকায় মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র ফয়সাল বিপ্লব, এবং ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানকার যে শহীদুল ইসলাম, এবং সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তিনি মোবাইল মার্কা নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম.এ. কাদের মোল্লা। এবং এখানে কিন্তু বাংলাদেশ শাসনতন্ত্র আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন আব্দুর রাজ্জাক। এই 5 জন প্রার্থী কিন্তু ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এখানে। এবং সকাল থেকে যে পরিবেশটি যে আমরা লক্ষ্য করছি সেটি যে পুরো কেন্দ্রের বাইরে কিন্তু পোস্টারে ছেয়ে গেছে, এবং আশেপাশে ভোটাররা, উৎসুক ভোটাররা কিন্তু ইতিমধ্যে এসে লাইনে দাঁড়িয়েছেন, দেখছেন। এবং এখানকার যারা কেন্দ্রগুলোতে যারা এজেন্ট আছেন প্রার্থীদের, সেই এজেন্টদের তৎপরতা আমরা লক্ষ্য করছি, এবং এখানকার প্রিজাইডিং অফিসার সেই ভোট গ্রহণ করবার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবং এই যে রিচার্ড মুন্সিগঞ্জের যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর পরিবেশ কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানকার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এবং পুলিশ সুপার আব্দুল মোমেন, তারা দুজনেই বলছেন যে শতভাগ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের তৎপরতা এখানে নেওয়া হয়েছে, যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তারা বাড়ি পৌঁছাতে পারেন। এই ছিল মুন্সিগঞ্জের ভোটের সর্বশেষ। রিচার্ড। মুন্সিগঞ্জ থেকে পৌরসভা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এবার খেলার খবর। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের খবর। টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে 257 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান একাদশ। 75 রানে 5 উইকেট নিয়েছেন রিশাদ। জবাবে কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে 24 রান তোলে বিসিবি একাদশ। নিজের ব্যাটিংয়ে সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট প্রশংসায় ভাসিয়েছেন রিশাদকে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে 3 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে স্বাগতিকরা। এম এ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিয়ান্স। ওপেনিং জুটিতে আসে 67 রান, জন ক্যাম্পবেল করেন 44 রান। তবে লাঞ্চ বিরতির পর মাঠে নামা লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে ভেঙে পড়ে সফররতদের মিডল অর্ডার। একমাত্র প্রতিরোধ গড়েন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তার 85 ও কাইল মায়ার্সের 40 রানে লড়াই চালিয়ে যায় ক্যারিবীয়রা। জাতীয় দলের প্রাথমিক দলেও নেই, অথচ সেই রিশাদই স্বাগতিকদের নায়ক। রিশাদ 5 উইকেট আর খালেদ 3 উইকেট তুলে নিলে 257 রানে গুটিয়ে যায় সফররতদের প্রথম ইনিংস। একটু করে উইকেট নিয়েছেন সাইফ হাসান ও শাহাদাত হোসেন। দলীয় স্কোর বড় না হলেও প্রথম দিনে দলের ও নিজের পারফরমেন্সে সন্তুষ্ট ক্যারিবীয় অধিনায়ক প্রশংসায় ভাসিয়েছেন রিশাদ হোসেনকে। আমার নিজের ইনিংস নিয়ে আমি সন্তুষ্ট। উইকেটে ভালো সময় পার করেছি, যদিও এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। ওরা ভালো বোলিং করেছে, পিচ কিছুটা স্লো ছিল, তবে দল যা করেছে আমি খুশি। তাদের লেগ স্পিনার খুবই ভালো বল করেছে, খুব বেশি টার্ন ছিল না বলে, তবে সে ধারাবাহিকভাবে লাইন লেন্থ বজায় রেখে বোলিং করে গেছে। জবাব দিতে নেমে দিনের শেষ সেশনটা নির্বিঘ্নে পেরিয়ে গেছে বিসিবি একাদশ। সাইফ হাসান 15 ও সাদমান ইসলাম 3 রানে অপরাজিত আছেন। বিনা উইকেটে 24 রান নিয়ে শনিবার দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবেন 2 ওপেনার। 2021 সালে ব্যস্ত সূচি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মার্চে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। সেজন্য সিলেটে
প্রায় 1 মাস ধরে চলা ক্যাম্পে ক্রিকেটারদের পারফরমেন্স সন্তোষজনক বলে জানালেন বিসিবির নারী উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ। জাতীয় দল, ইমার্জিং দল আর অনূর্ধ্ব 19 দল থেকে ভালো করাদের নিয়ে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। যে মার্চে শেষ হয়েছিল নারী ক্রিকেট, 1 বছর পর সেই মার্চেই দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল আসছে। প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছে সালমা, রুমানারা। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে প্রায় 1 মাস ক্যাম্প নারী ক্রিকেটারদের, যার শুরুটা সিলেটে 4 জানুয়ারি, শেষ হচ্ছে 2 ফেব্রুয়ারি। ফিটনেস পর্ব উতরে এবার ম্যাচে মনোযোগ টাইগ্রেসদের। 32 জনের ক্যাম্প 3 ধাপে চলছে প্রস্তুতি, যার শুরুটা হয়েছিল দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফিটনেস ফিরে পাবার চ্যালেঞ্জ দিয়ে। এখন চলছে স্কিল ট্রেনিং। সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনে ব্যাটিং বোলিং অনুশীলন করছে ক্রিকেটাররা। প্লেয়ারদের ফিটনেস বা প্লেয়ারদের কাছ থেকে যে রেসপন্স সেটা খুবই ভালো এবং এখন পর্যন্ত তারা আপ টু দ্য মার্ক আছে। এর মধ্যে বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচও হয়ে গেছে। সো আমাদের তাদেরকে দেখার কিছুটা সুযোগ হয়েছে। তো ওভারঅল আমি বলবো এই প্র্যাকটিস শুরু হওয়ার পরে যে 22-23 দিন গিয়েছে, তাতে আমরা মোটামুটি যে প্ল্যান করেছি সে প্ল্যান ওয়াইজ আমাদের আগাচ্ছে। জাতীয় দল, ইমার্জিং দল আর অনূর্ধ্ব 19 দল, এই 3 দলকে আলাদা আলাদা ভাগ করে ইতোমধ্যে 4টি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা। পারফরমেন্সেও উন্নতির বিষয়টি চোখে পড়েছে। সেরাদের নিয়েই ঘোষণা করা হবে দল। এখন আমরা বোঝার চেষ্টা করছি যে তারা ম্যাচ ফিট কিনা। তো ম্যাচ ফিট হতে হলে আমাদের কতগুলো প্রসেস আছে, এখন সেই প্রসেসগুলো চলছে। আর সামনে আরও 3টা প্র্যাকটিস ম্যাচ আছে এবং এই ক্যাম্পটা পুরোপুরি শেষ হলে হয়তো আমরা বুঝতে পারবো যে 32 জনের মধ্যে কতজনকে আমরা পরবর্তী সে ডাকবো। সামনে ব্যস্ত সূচি মেয়েদের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ চলাকালীন 1 এপ্রিল বাংলাদেশ গেমস শুরু হবে, সেখানেও খেলবে সালমারা। মে মাসে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ, জুলাইয়ে সেখানেই 2022 ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। বিষয়গুলো মাথায় রেখেই কাজ করছে বিসিবি। যে কয়েকটা দেশ খেলছে তাদের মধ্যে আমরা যে খুব খারাপ অবস্থানে আছি সেটাও না। রিসেন্টলি আমাদের ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তো আমরা আসলে একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আমাদের টিমকে অবশ্যই একটা শক্তিশালী অবস্থানে, আন্তর্জাতিক ক্রিকেট একটা শক্তিশালী অবস্থানে দেখতে চাই। বাংলাদেশের সঙ্গে খেলতে 28 মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। তবে তার আগে হেড কোচ খুঁজে পাবার মিশনে বিসিবি। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানের ক্রিকেটার গড়ার লক্ষ্যে ক্রিকেটার সাইফুদ্দিন নিজ জেলা ফেনীতে ইনডোর ক্রিকেট একাডেমি ও গ্রাউন্ডস ফ্যাসিলিটিস নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ফেনী শহরের মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুলের অব্যবহৃত জায়গায় তৈরি হচ্ছে এই একাডেমি। এই ইনডোর একাডেমিতে সারা বছর ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় দারুণ খুশি জেলার খেলোয়াড় সহ ক্রিকেট সংশ্লিষ্টরা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়া সজল। ফেনীর ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা না থাকলেও এখানে আগামীর ক্রিকেটার হওয়ার স্বপ্নবাজদের পদাচারণায় মুখর থাকে প্রতিদিনই। কিন্তু তাদের জন্য শুষ্ক মৌসুমে এ সুযোগ সুবিধা থাকলেও বর্ষা কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনুশীলন থেকে বঞ্চিত হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই অঞ্চলের ক্রিকেট প্রশিক্ষণ বেশ বাধাগ্রস্ত হয়। যখন বর্ষা আসবে তখন আমাদের ইনডোর হবে, ইনডোরে আমরা প্র্যাকটিস করতে পারবো, আমরা ফ্যাসিলিটি অনেক পাবো। ইনডোরটা আমাদের খুব দরকার ছিল, কারণ তখন আমরা একটু সবাই গ্যাদার করতে পারি না মাঠে। তো ইনডোরটা আমাদেরকে ওই দিক দিয়ে ফ্যাসিলিটিসটা বাড়াই দিবে। নিজের এমন তিক্ত অভিজ্ঞতা থেকেই অবশেষে ইনডোর একাডেমি ও গ্রাউন্ড ফ্যাসিলিটিস নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় দলের অলরাউন্ডার। এতে খুশি জেলার ক্রিকেট সংশ্লিষ্টরাও। গ্রাউন্ডসের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় পর্যায়ে যারা ক্রীড়া সংগঠক আছে, ক্রীড়ানুরাগী আছে, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা এটিকে তৈরি করার জন্য, যেহেতু এটি অনেক ব্যয়বহুল। বর্ষা মৌসুমে যে আমাদের বয়সভিত্তিক প্লেয়ার বা যে আমাদের ন্যাশনাল লেভেলে যে প্লেয়ারগুলো খেলতে প্র্যাকটিস করতে পারে ওই প্র্যাকটিসটা কন্টিনিউ হতে পারবে, এমনকি আমাদের ফেনীর ক্রিকেটের মান আরও অনেক বাড়বে। আমরা এই ক্রিকেট যে ইনডোরটা, এই ইনডোরে যদি আমরা নিয়মিত যদি আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে পারি তো ইনশাল্লাহ ভবিষ্যতে ফেনী থেকে আরও অনেক সাইফুদ্দিন আসবে বলে আমি আশা করি। 40 লাখ টাকা ব্যয় 120 ফুট দৈর্ঘ্য, 30 ফুট প্রস্থ আর 25 ফুট উচ্চতার এই ইনডোর চালু হলে সেখানে নির্বিঘ্নে অনুশীলনের সুযোগ পাবে বয়সভিত্তিক সহ সব ক্রিকেটার। এতে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে সহায়ক হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি এবং ক্রিকেটার সাইফুদ্দিন। আমার তো একটা দায়িত্ববোধ আছে, যেহেতু আমি নিজ জেলা ফেনীতে যদি কিছু করে যেতে পারি, যারা ইয়াং জেনারেশন আসছে তাদের জন্য যদি কিছু সুযোগ সুবিধা করে দিয়ে দিতে পারি, এটা আমার দায়িত্ব, কর্তব্য। এইটা একটা ফেনীবাসীর জন্য, আমাদের ক্রিকেট ক্রীড়ামোদী ছেলেদের জন্য অত্যন্ত ভালো উদ্যোগ। আমি বিশ্বাস করি আজকে আপনি দেখেন সারা দেশে ক্রিকেটের জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা
কথা বলতে পারি। এটি নির্মাণ হলে ফেনী জেলার 10টির অধিক ক্রিকেট একাডেমির প্রায় 3000 প্রশিক্ষণার্থীর পাশাপাশি সব ক্রিকেটার এর সুফল পাবে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলো বাংলাদেশে না হলে জাতীয় দলের ক্যাম্প হবে দেশের বাইরে। তবে হোম সুবিধা নিতে ঘরের মাঠেই ম্যাচ আয়োজনের পক্ষে প্রধান কোচ জেমি ডে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নজর কেড়েছেন বেশ কিছু নতুন মুখ, তাদের অন্তর্ভুক্ত করা হবে আসন্ন ক্যাম্পে, জানিয়েছেন জেমি। আই লিগে ভালো খেলছে জামাল, ক্যাম্প শুরু হলেই বাংলাদেশ অধিনায়কে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান কোচ। তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশে ফিরে করোনার নিয়মে 2 সপ্তাহের জন্য হোটেল বন্দী ছিলেন। কোয়ারেন্টিন শেষে মুক্ত বাতাসে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে এখন পরিকল্পনা সাজাবেন বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন ম্যাচগুলো নিয়ে। করোনার কারণে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো কাতার কিংবা ওমানে আয়োজনের কথা চলছে। পূর্ব নির্ধারিত হোম ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনার কারণে সিদ্ধান্ত আসতে পারে দেশের বাইরে ম্যাচ আয়োজনের। কি ভাবছেন জাতীয় দলের প্রধান কোচ? দেখুন, সবসময়ই ঘরের মাটিতে ম্যাচ খেলা মানে এগিয়ে থাকা। এখানে পরিচিত মাঠ, সাথে দর্শক সমর্থন, এছাড়া আবহাওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ। আমি চাইবো বাংলাদেশেই যেন ম্যাচ আয়োজন হয়, তবে দেশের বাইরে হলে আমরা ক্যাম্প করব বিদেশে। বঙ্গবন্ধু গোল্ড কাপ এই সময়ের মধ্যে না হলে পরিকল্পনা আছে দল নিয়ে দেশের বাইরে যাওয়ার। এ ব্যাপারে বাফুফের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত এখন ফুটবলাররা। কেমন খেলছেন শিষ্যরা? ইংল্যান্ড থেকেও খোঁজ খবর রেখেছেন ফুটবলারদের। নজরে এসেছে কিছু নতুন মুখও। আমি ইংল্যান্ডে থাকলেও সবসময় ফুটবলারদের সাথে যোগাযোগ ছিল। আমি ওখানে বসে ম্যাচগুলো দেখেছি। শুধু প্রিমিয়ার লিগ নয়, ফেডারেশন কাপ থেকে পর্যবেক্ষণ করছি। বেশ কয়েকজন নতুন ফুটবলারকে আমার ভালো লেগেছে। আমি কারো নাম বলবো না, তবে আপনারা ক্যাম্পে তাদের দেখতে পাবেন। মার্চের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু হবে। আমরা সবাই জানি ভারতের লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর জমজমাট হয়। জামাল ভালো একটা দলে খেলছে, তার পারফরমেন্সও বেশ ভালো, আর ও ভালোভাবেই জানে জাতীয় দলের গুরুত্ব অনেক। ক্যাম্প শুরু হলে দলের সাথে যোগ দেবে জামাল। গুঞ্জন ছিল বাফুফে নাকি বহিষ্কার করতে যাচ্ছে জেমি ডেকে। বিষয়টি উড়িয়ে দিয়েছেন কোচ, জানিয়েছেন ফেডারেশনের সাথে এখনো সম্পর্কটা রয়েছে মধুরী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 2018 সালে অন্তর্বর্তীকালীন সভাপতি পায় ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। 6 মাসের মধ্যে নির্বাচন করার বিধান থাকলেও কয়েক দফা পিছিয়ে আগামী 27 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। এবার না পেছালে সেদিনই চূড়ান্ত হবে নতুন কমিটি। নতুনদের হাত ধরে পুরনো ঐতিহ্য ফিরবে মোহামেডান, এমনটাই প্রত্যাশা ক্লাব গ্রেডদের। একটা ক্লাব যার সঙ্গে জড়িয়ে আছে গর্ব করার মতো ইতিহাস, জয়ের নেশা যার আষ্টে পৃষ্ঠে, আছে কোটি সমর্থকের সমর্থন আর হৃদয় নিংড়ানো ভালোবাসা। মোহামেডান মানেই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ারিয়র্স। তবে সেটা যেন রয়ে গেছে কাগজে কলমে। বাস্তবে সাদা কালোরা মাঠে হারিয়েছে তেজ। প্রায় 2 দশক নেই বড় কোনো ট্রফি জয়ের স্বাদ। মাঝে ক্যাসিনোর কালো থাবা, যার মূলে রয়েছে একটি কার্যকরী কমিটি না থাকা। সবশেষ 2013 সালে হয়েছিল ক্লাব নির্বাচন। আলো ফুটতে শুরু করেছে মোহামেডানের আঙিনায়। যে নির্বাচন হবার কথা ছিল গেল বছর 18 এপ্রিল, তা হবে 27 ফেব্রুয়ারি। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে সেদিনই এজিএমে নতুনদের হাত ধরে হবে মোহামেডানের পথ চলা, বললেন অন্তর্বর্তীকালীন সভাপতি অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন। এজিএম সফল করার জন্য একটা সাব কমিটি করেছে জনাব মাহবুব আনাম, মোহামেডানের পরিচালক, তার নেতৃত্বে উনি অন্য সদস্যদের নিয়ে উনি এটা করছেন এবং এজিএমের বিভিন্ন ধাপগুলো আমরা ইতিমধ্যে শেষ করেছি। আশা এবং নির্বাচন কমিশনও আমরা করে দিয়েছি। আশা করছি আমরা এটা নির্বাচনটা সুষ্ঠুভাবে 27 তারিখে করে দিয়ে আমি তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে আসতে পারবো। তবে পুরনোরা আবারও ফিরছে গুঞ্জন আছে মোহামেডানে। বোর্ড সভা হয় না নিয়মিত। 146 জন নতুন সদস্য নেওয়ার কথা রয়েছে এবারে নির্বাচনে। পরিচালনা পর্ষদে থাকবে 16 জন পরিচালক। এজিএম এর মাধ্যমে এবং পরবর্তী ইলেকশনের মাধ্যমে ক্লাবটি আবার সুসংগত হবে এবং একটি নির্দিষ্ট আকারে ক্লাবটি আবার উজ্জীবিত হতে পারবে। 2011 সালে মোহামেডানকে লিমিটেড কোম্পানি করার উদ্দেশ্য ছিল ক্লাব উন্নয়ন, তবে তা হিতে বিপরীত হয়েছে। 2 বছরের পরিবর্তে 3 বছর পর পর নির্বাচন হবার কথা থাকলেও গেল 8 বছরে হয়নি নির্বাচন। লোকমান হোসেন ভুইয়া আর ক্যাসিনো কেলেঙ্কারি উতরে নতুনদের হাত ধরে পুরনো রূপে ফিরবে ভালোবাসার মোহামেডান, প্রত্যাশা ক্লাব গ্রেডদের। আজকে এই মোহামেডানের এই করুণ দশার কারণটাই এইটা। আমরা সবসময় যেন আগের যে মোহামেডান চ্যাম্পিয়ন ছাড়া কিছু চিন্তা করে এই ধরনের একটা কমিটি আসবে। মোহামেডান প্রেমী
এই ধরনের অনেক ভালো ভালো লোক আমাদের মেম্বার হয়েছে এবং আমরা আশা করি তারা যদি আমাদের কমিটিতে বোর্ড অফ ডাইরেক্টর আসে মোহামেডান ক্লাব অবশ্যই মোহামেডান এবং আবাহনী আগের পর্যায়ে চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য তারা লড়বে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান অনলাইন শুটিং টুর্নামেন্টের পিস্তল ইভেন্টে শুটারদের পারফরমেন্সে খুশি নয় বাংলাদেশ শুটিং ফেডারেশন। যদিও করোনার কারণে দীর্ঘ সময় অনুশীলনের বাইরে থাকার বাস্তবতাও মেনে নিচ্ছেন কর্তা ব্যক্তিরা। নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্টি নেই শুটারদেরও। এ ধরনের টুর্নামেন্ট আরও বেশি খেলতে পারলে নিজেদের পারফরমেন্সে উন্নতি আনা সম্ভব বলে মনে করেন তারা। এদিকে অলিম্পিকের আগেই শুটারদের করোনার ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব। স্থির হাত আঙুল ট্রিগারে, দৃষ্টি নিবদ্ধ সামনের টার্গেট পয়েন্টে। 10 মিটার এয়ার রাইফেল রেঞ্জে মনোযোগী বাংলাদেশের 6 শুটার। চলছে এশিয়ান অনলাইন শুটিং প্রতিযোগিতা। প্রথম দিন অংশ নিয়ে কয়েকজন উতরে গেলেন নিজেদের প্রস্তুতির স্কোরটা, কিন্তু বেশিরভাগেরই পার হলো না নিজেদেরই বেঁধে নেয়া টার্গেট পয়েন্ট। অনুশীলনের স্কোরগুলো যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয়, তবে দীর্ঘদিন ক্যাম্প না থাকায় মরচে পড়া পিস্টন থেকে যে গুলি বেরিয়েছে সেটাই অনেক শুটারদের কাছে। করোনার প্রভাব কাটিয়ে এই অনুশীলনটাই এখন সার্বক্ষণিক চালিয়ে যেতে চান তারা। আশা এভাবেই ফিরে পাবেন নিজেদের অতীত রেকর্ড। প্যান্ডেমিকের কারণে তো অনেক দিন যাবত আমাদের শুটিং থেকে আমরা অনেক দূরে, শুটিং ছিল না, কোনো ধরনের প্র্যাকটিসের মধ্যেই আমরা ছিলাম না। তো এভাবে করলে তো আসলে আমাদের স্কোরটা ওইভাবে ধরে রাখা সম্ভব হয় না। তো কন্টিনিউয়াস ক্যাম্প যদি চলে, প্র্যাকটিসের মধ্যে থাকি, অবশ্যই ইমপ্রুভ করবে। অলিম্পিকের যে সামনে রেখে যে প্র্যাকটিসটা, এটা আমাকে আরও শক্তিশালী করার জন্য উৎসাহ দিচ্ছে, কারণ এই প্র্যাকটিসটা আসলে আমাদের খুব দরকার। শুটারদের পারফরমেন্স মন ভরাতে পারেনি কর্তাদেরও। দিন শেষে তাই শুটারদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তারা। তবে বাস্তবতাকে উপেক্ষা করেননি কেউ। অনুশীলন ক্যাম্প চালিয়ে যেতে পারলে উন্নতির আশা করেছেন মহাসচিব। আরও ইমপ্রুভ করতে হবে। এটা ইন্টারন্যাশনাল স্কোরের কাছাকাছি না আমরা এখনও, কারণ এটা এক বছর যদি প্র্যাকটিস না করে ইন্টারন্যাশনাল স্কোরিং লেভেলে যাওয়া যায় না। তো আমাদের কোচেরও অভাব, আমাদের বিদেশি কোচেরও অভাব, সবকিছু এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবকিছু একটা টাইট সিচুয়েশনে আছে। এদিকে করোনার ভ্যাকসিন চলে এসেছে দেশে। অ্যাথলিটদের জন্য আলাদা ব্যবস্থাও রেখেছে সরকার, কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করার জো নেই ফেডারেশনের। যে অ্যাথলেট ক্যাটাগরিতে যদি আমরা পাই আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আমরা অলিম্পিক খেলতে যাব সামনে, এবং আমাদের বিদেশি কোচ আনার ব্যাপারও একটা বড় ব্যাপার আছে। যদি আমরা ভ্যাকসিন নিতে পারি, বিদেশি কোচদেরও যদি আমরা বলতে পারি যে আমরা ভ্যাকসিন নিচ্ছি, তোমরা আসো, তোমরা ভ্যাকসিন নিতে পারবা, তাহলে তারা সেফ ফিল করবে। আগামী 17 মার্চ মুজিব শতবর্ষ উপলক্ষে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা আছে বাংলাদেশের শুটারদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো মৌলভীবাজারের শমশেরনগরে অনুষ্ঠিত হয়ে গেল আলট্রা ট্রেল ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছেন 7 শতাধিক দেশি বিদেশি দৌড়বিদ। 3টি পর্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু হয়ে পুনরায় একই মাঠে এসে সম্পন্ন হয়। দেশের পতাকা বহনকারী প্রতিষ্ঠিত বেশ কয়েকজন রানার এ প্রতিযোগিতায় অংশ নেন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে শমশেরনগর রানার্স কমিউনিটি আলট্রা ট্রেল ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করে। 3 ক্যাটাগরিতে এই ম্যারাথনের প্রথম পর্বে সকাল 6:30টায় 8 ঘন্টা ব্যাপী 50 কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। এতে 7 শতাধিক দেশি বিদেশি দৌড়বিদ অংশ নেয়। ম্যারাথন প্রতিযোগিতাটি শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু হয়ে পাহাড়ি সড়ক ও সমতল ভূমি পাড়ি দিয়ে পুনরায় একই স্থানে এসে সম্পন্ন হয়। এরপর সকাল 6:45টায় 21.1 কিলোমিটার দ্বিতীয় পর্বের এ ম্যারাথনে 2 শতাধিক দৌড়বিদ অংশ নেন। পরবর্তী শেষ ইভেন্টে 10 কিলোমিটার দৌড়ান 180 জন দৌড়বিদ। আলট্রা ট্রেল ম্যারাথনকে ঘিরে শমশেরনগর উৎসব মুখর হয়ে ওঠে। এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি দৌড়বিদরা, সেই সাথে দর্শনার্থীরাও প্রতি বছর এরকম আয়োজনের প্রত্যাশা করেন। আমরা অনেক দিন ধরে এই জিনিসটা নিয়ে অনেক কৌতূহলী ছিলাম। আজকে এই জিনিসটা নিজে সচক্ষে দেখতে পাচ্ছি। আমি অনেকবার ম্যারাথন করেছি, প্রথমবার আমি চা বাগান দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা প্লেন ইস্যুতে দৌড়িয়েছি, কিন্তু আমরা এইভাবে ট্রেল এইটা দেখিনি আমি কোনো সময়। ভেরি এক্সাইটিং। আমি এই পর্যন্ত 50টা ইভেন্টে অংশগ্রহণ করেছি। এই যে ইভেন্টের এই যে আমাদের রানিং রুট অনেক সুন্দর। পাহাড়ে দৌড়াইতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। প্রথমবার তো এত বড় আয়োজন, আগামীতে হয়তো আরো সুন্দর সুষ্ঠুভাবে তারা করতে পারবে।
এ প্রতিযোগিতায় 17টি দেশের 30 জন সহ 700 প্রতিযোগী অংশ নিয়েছেন। এবার ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আরো আকর্ষণীয় ম্যারাথন প্রতিযোগিতার আয়োজনের প্রতিশ্রুতি দিলেন আয়োজকরা। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে রানাররা আসছে, ইনশাআল্লাহ আমরা এটা প্রতি বছর কন্টিনিউ করার চেষ্টা করব। আমাদের আসলে এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার শমশেরনগর একটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা, যে আমাদের এই এলাকাটি আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাই। 2021 সালে প্রথমবারের মতো বাংলাদেশে আলট্রা ট্রেল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, শমশেরনগর, মৌলভীবাজার। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃতীয় ধাপে 62 পৌরসভায় নির্বাচন আজ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনাকালের এইচএসসির ফল প্রকাশ আজ। অপেক্ষায় 14.25 লাখ ছাত্রছাত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হতে নির্দেশনা। দেশীয় 500 প্রকৌশলী ও পরামর্শকের জন্য ভ্যাকসিন চায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। কাজে গতি আসার প্রত্যাশা। সিদ্ধান্ত হয়নি চীনা প্রকৌশলীদের বিষয়ে। গ্রামীণফোন ও রবির কাছে পাওনা টাকা আদায়ে সমঝোতার পথে হাঁটছে বিটিআরসি। আলোচনায় বসতে চিঠি, পাল্টা চিঠি রবির। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।